স্কুলের অ্যাডমিশন লেকচার সিরিজে স্বাগতম। আজকে আমাদের প্রথম লেকচার কেমিস্ট্রি অ্যান্ড আমি আমার পরিচয় দিই। আমি রাফিউল হাসান, আমি পড়াশোনা করছি জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং আপনাদের এই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রামের কেমিস্ট্রি লেকচার সিরিজে স্বাগতম। আজকে আমাদের প্রথম লেকচার, এবং এই প্রথম লেকচারে আমরা শুরু করব একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দিয়ে, যে চ্যাপ্টারটা অনেকেই কনফিউশন থাকে, অনেক ধরনের কনসেপচুয়াল গ্যাপ থাকে। তো ওই জায়গাটা আমরা ধরে ধরে পড়ানোর চেষ্টা করবো যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে। সো আমাদের চ্যাপ্টারটা কি নিয়ে, যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এটা আমরা দুইটা লেকচারে এই ক্লাসটা নিব। সো প্রথম লেকচারে কি করব আর দ্বিতীয় লেকচারে কি করবো সেটা তো বলবো, বাট আমাদের প্রথমে কথা হচ্ছে আপনি একটা ঘড়ির ছবি দেখতে পাচ্ছেন। তো ঘড়ির ছবি কেন দেওয়া হয়েছে এখানে? ওটা ঘড়ি দেখতেছেন যে একটা ঘড়ি ঘুরে 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 আবার আগের জায়গায় ফিরে আসছে, তার মানে হচ্ছে সে শুরু করে আবার আগের জায়গায় ফিরে আসছে। এটাকে বলা হয় পিরিয়ডিক, মানে কোনো কিছু রিপিট করা বা কোনো কিছু শুরু হয়ে আবার আগের জায়গায় ফিরে আসা, বা কোনো কিছু পর্যায় পর পর রিপিট করা। তো আমাদের আসলে পর্যায় সারণী কনসেপ্টটা আসছে এখান থেকে, যা আমাদের বারবার বলি যে কোনো কিছু রিপিট কেন হয়। তো আমরা আমাদের কেমিস্ট্রি যদি আপনারা দেখেন, যে কেমিস্ট্রি বই খুললেই, ইন্টারমিডিয়েটে বই খুললে আপনারা পর্যায় সারণী দেখছেন, এবং সবার মাথায় ফার্স্টে কোশ্চেন আসে যে আমি কেন যে এত এইভাবে কেন সাজাবো, স্পেশাল ওয়েতে কেন সাজাবো। স্পেশাল ওয়েতে সাজানোর বিষয়টা কি? সাজানোর ওয়েটা কারণটা হচ্ছে যে আমি যদি একে এই স্পেশাল ওয়েতে সাজায় থাকি, তাহলে হচ্ছে একটা নির্দিষ্ট প্রতি পর্যায় পর পর তার ধর্মটা রিপিট হবে। এটা একই ধর্ম দেখাবে, এটা একই ধর্ম দেখাবে, এটা একই ধর্ম দেখাবে। মানে একটা নির্দিষ্ট পর্যায় পর পর, যেমন একটা ঘড়ি যেমন প্রতি 12 ঘন্টা পর পর একই জায়গাটা অতিক্রম করে, ঘন্টার কাঁটাটা বা সেকেন্ডের কাঁটাটা আরেকভাবে যেভাবে আমরা দেখছি। তো মোট বিষয়টা হচ্ছে কোনো কিছু রিপিট করা। তো পর্যায় মানে কি? সেটা হচ্ছে একটা নির্দিষ্ট পর্যায়ে নির্দিষ্ট সময় পর পর রিপিট হচ্ছে, তো এটাকে আমরা বলতেছি পর্যায় সারণী। তো এখন এইটার দিকে তাকান, এটার দিকে তাকায় হচ্ছে উপরের ওয়ার্ডগুলো দেখেন, যে উপরেগুলো একদম 1 থেকে 18 একদম সোজা সোজিভাবে দেওয়া। এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড নিয়ম। তো ওপরে যেটা দেওয়া আছে, যেটাকে আমি লাল কালি দিয়ে দিচ্ছি, ওপরেরটা হচ্ছে আমার মডার্ন রুল বা নতুন নিয়ম, রাইট? আর নিচের যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাসিক্যাল ওল্ড সিস্টেম, যেটা ক্লাসিক্যাল সিস্টেম। তো ক্লাসিক্যাল সিস্টেমে অনেক ঝামেলা আছে, অনেক গলদ আছে, যদিও ভর্তি পরীক্ষায় মাঝে মাঝে ক্লাসিক্যাল সিস্টেম থেকে প্রশ্ন দিতে পারে, তাই আমি দুটাই আলোচনা করব। কিন্তু ওপরে যেটা দেওয়া আছে একদম 1 থেকে শুরু করে 18 গ্রুপের নাম, সেগুলো হচ্ছে মডার্ন রুল। আমি এটা আবার রিভিউ করি, যে যেগুলো কলাম সেগুলো হচ্ছে গ্রুপ, আর যেগুলো হচ্ছে রো সেগুলো হচ্ছে পর্যায়। এবং এই যে 2 থেকে 13 মাঝে যারা আছে এদেরকে বলা হয় ডি ব্লক মৌল। এবং এদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের অনেকগুলো এখানে ব্যাপার দেওয়া আছে, যেমন এখানে যেটা একদম ডিপ ব্লু দেওয়া আছে, এগুলো হচ্ছে ল্যান্থেনাইট সিরিজ। এবং এখানে যেটা একদম এই কালারটা যেটা খুব পছন্দ করি আমি, এটাকে হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ নিচেরটা। তো এই ধরনের অনেকগুলো ব্যাপার আছে, এবং তাদের প্রত্যেকের কিছু নাম আছে। যেমন ধরা যাক, এই গ্রুপ 1 এর হাইড্রোজেন বাদে বাকি সবাইকে বলা হয় অ্যালকালি ধাতু বা অ্যালকালি মেটাল। যে গ্রুপ 1 এর এদের একটা নিকনেম আছে, নিকনেমটা কি? নিকনেমটা হচ্ছে অ্যালকালি মেটাল। আর তারপর হচ্ছে আপনার গ্রুপ 2 এর ক্ষেত্রে যেটা ঘটে, সেটা যে গ্রুপ 2 এর এটার একটা নাম আছে, গ্রুপ 2 এর নামটা হচ্ছে অ্যালকালিন আর্থ মেটাল। এটাকে বলা হয় আর্থ মেটাল বা মৃৎ ক্ষার। তো এটাকে মৃৎ ক্ষার কেন বলি, এটা নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকে। মৃৎ কেন ওয়ার্ড? মৃৎ মানে হচ্ছে মাটিতে, মৃৎ মানে আমি হচ্ছে ফসিলে পাই। আপনি চিন্তা করবেন, আপনি যদি মাটি খুঁড়লে শহরে কি খুঁজে পাবেন? মাটি খুঁড়লে হয়তো ক্যালসিয়াম পাবেন, ম্যাগনেসিয়াম পাবেন, মানে হাড়ে পাবেন। তো এই ধাতু যেগুলো গ্রুপ 2 তে আছে, সেটাকে আমরা বলি মৃৎ ক্ষার ধাতু, কারণ এগুলো আমরা মাটির মধ্যেই পেয়ে থাকি। তারপরে এগুলো পরে আসবো আমরা। তারপর গ্রুপ 3 এর যেটা আমরা 3 তে না 3, 4 3 বলছি, 13, 14, 15, 16 এবং 17 এর প্রত্যেকের ক্ষেত্রে কিছু হলুদ দেখছেন, একদম কটকটে হলুদ। এরা হচ্ছে মেটালয়েড, এরা হচ্ছে যাদের ধাতু এবং অধাতু দুটার মাঝামাঝি অবস্থায় থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস হচ্ছে, এই গ্রুপ 16 আটার নাম আছে, যেটাকে আমরা বলি চ্যালকোজেন। এবং গ্রুপ 17 এর একটা নাম আছে, যেটা একটু ইন্টারেস্টিং, হ্যালোজেন। হ্যালোজেন মানে হচ্ছে সি সল্ট, মানে সাগরের লবণ, বা এগুলো হচ্ছে সামুদ্রিক লবণ তৈরি করতে সাহায্য করে। আর এদের আলাদা নাম, এটা হচ্ছে নোবেল গ্যাস। এটার নাম হচ্ছে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস, রাইট? এটা নিষ্ক্রিয়, বিক্রিয়া করতে চায় না, মানে এটা একদম স্টেবল অবস্থায় চলে গেছে। সো এটাই হচ্ছে আমাদের পর্যায় সারণীর মূল বিষয়। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ঘটে আপনাদের ইন্টারমিডিয়েট লেভেলে, সেটা হচ্ছে আপনারা পর্যায় সারণী মনে রাখতে পারেন না। কেন মনে রাখতে পারেন না? কারণ মনে রাখতে পারেন না হচ্ছে কিভাবে মনে রাখবো, একই গ্রুপে তাদেরকে মনে রাখতে হয়, বা আমার হচ্ছে প্রায় সময় একই গ্রুপে, মানে এই যে তোমার
ডি ব্লকে যারা আছে তাদের সিরিয়ালটা মনে রাখা দরকার হয়, কারণ 21 কার পারমাণবিক সংখ্যা, 22 কার সংখ্যা প্রায় সময় লাগে, কারণ আমাদের তাদের প্রায় সময় তাদের ইলেকট্রন বিন্যাস লিখতে হয়। তাহলে এটা কি হতে পারে, কেমন হতে পারে, সেটা নিয়ে আমাদের চিন্তা করার বিষয়। সো মনে রাখার কিছু টেকনিক আছে যেটা আমরা বলি যে আমরা গ্রুপ 1 কে মনে রাখতে পারবো। এটা হচ্ছে গ্রুপ 1 এর জন্য। গ্রুপ 1 কে মনে রাখতে পারবো খুবই সিম্পল ভাবে। যদি দেখি গ্রুপ 1 এখানে কি দেখছি, আমরা দেখতে পাচ্ছি হালিনাকে রুবিনা সাজাবে ফ্রান্সে। কিভাবে হয়, এখানে দেখেন যে হা, এটা আবার চলে আসে দেখাচ্ছি। এখানে দেখেন এটা হচ্ছে হা লি না কে রুবিনা সাজাবে ফ্রান্সে। তো এখানে জিনিসটা অনেক সিম্পল ভাবে, হা লি না কে রুবিনা সাজাবে ফ্রান্সে, এটা হচ্ছে গ্রুপ 1। এবং গ্রুপ 1 মনে রাখার জন্য এটা খুবই সিম্পল ভাবে মনে রাখতে পারবেন। এটা হচ্ছে গ্রুপ 1 মনে রাখার টেকনিক, এবং আপনি খুব ইজিলি এটা মনে রাখতে পারবেন। তো সাজাসাজির পর কি করতেছেন, আপনি খাইতে যাচ্ছেন না কোথাও, তো তখন আমরা বলি যে আপনি স্টার কাবাব খাইতে গেছেন, তখন আপনি বলবেন যে জায়গায় গিয়ে দেখলেন যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখুন। তো এখানেও দেখতেছেন খুবই সিম্পল ভাবে যে এটা হচ্ছে আমার গ্রুপ 2 মনে রাখার, মৃত খায় মনে রাখার একটা টেকনিক। যে গ্রুপ 2 তে যারা আছে তাদের সিরিয়ালটাই মনে রাখবো যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখুন। এরপরে আমরা যদি দেখি, এরপরে আগে আর একটু যদি দেখি যে আমার গ্রুপ 13 কিভাবে মনে রাখবো, এদেরকে মনে রাখার আলাদা টেকনিক আছে, ওইটা নিয়ে আলোচনা করবো পরে। বাট গ্রুপ 13 কে আমি কেমন মনে রাখবো, গ্রুপ 13 কে মনে রাখার ওয়ে হচ্ছে আমরা বেসিক্যালি কমিউনিকেশন কোশ্চেন, আপনারা ইয়াতে পড়ছেন, প্রথম আলোতে পড়ছেন বা অনেকে পড়ছেন, তো বলি যে বেসিক্যালি গেলেন ইন্ডিয়া থাইল্যান্ড। আপনি একটু খেয়াল করে দেখেন যে এই তো বেসিক্যালি গেলেন ইন্ডিয়া থাইল্যান্ড, এটা নিজেটা মনে রাখার দরকার নেই, কারণ আমাদের এতটুকু দরকার হয় না মনে রাখার। তাহলে আমরা বেসিক্যালি বুঝি যে বেসিক্যালি গেলেন ইন্ডিয়া থাইল্যান্ড, আমাদের এই এতটুকু পর্যন্ত আমরা মোটামুটি বুঝতে পারছি। এরপরে যদি দেখি যে আমরা বলছি কাছে এত সিম্পল ভাবে হচ্ছে কার্বন সিলিকন সো এটা যদি বলি যে আমরা গ্রুপ আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমাইন, আয়োডিন। এবং আমাদের গ্রুপ 18 ক্ষেত্রে কারা আছে, আমাদের নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন, র্যাডন। এই সিরিয়ালটা সবারই মোটামুটি ভাবে মনে থাকে। এই যে ডি ব্লকের সিরিয়ালটা একটু মনে রাখতে কষ্ট হয়, আমি এভাবে মনে রাখতাম যে স্কুলটি ভাঙাই চেয়ারম্যান ফের কমিশন নিতে কাজে যাচ্ছে। স্কুল ভাঙা গেছে, স্কুল ভাঙা নেওয়া বা দুর্নীতি করা যে কমিশনার আছে সে চেয়ারম্যান, সে আবার কমিশন নিতে যাচ্ছে। তো স্কুলটি ভাঙাই চেয়ারম্যান ফের কমিশন নিতে কাজে যাচ্ছেন। তো এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিধায় আপনাদেরকে বলছি, কারণ আমার পর্যায়সারণীতে প্রায় সময় মনে রাখতে হয়। পর্যায়সারণীতে দুইটা বিষয়ের মৌলের অবস্থান নিয়ে অনেক ধরনের দ্বন্দ্ব আছে। এটা একটু করে বলি যে আমার হাইড্রোজেনের অবস্থান নিয়ে দ্বন্দ্ব আছে, কারণ সেটা হচ্ছে আমার অ্যালকাইল ধাতু গ্রুপে আছে, কিন্তু সেটা কিন্তু আমার গ্রুপ 1 এ দেওয়া, রাইট? কিন্তু এখানে বাকি যেগুলো ধাতু সে নিজে কিন্তু ধাতু না। আবার গ্রুপ 2 এখানে এটা কিন্তু সবাই পি ব্লক মৌল, নিচে সবাই পি ব্লক মৌল, কিন্তু হিলিয়াম কিন্তু এস ব্লক মৌল। তো হিলিয়াম কিন্তু এস ব্লক, কিন্তু এ কিন্তু আমার এখানে আছে গ্রুপ 2 তে আছে। সো আমাদের ব্যাপারটা হচ্ছে যদিও তারা এস ব্লক মৌল, কিন্তু তবুও সেটা গ্রুপ 18 তে আছে। সো হাইড্রোজেন আর হিলিয়ামের অবস্থান দিয়ে অনেকের দ্বন্দ্ব থাকে। সো এই বিষয়টা একটা আমাদের ক্লিয়ার থাকতে হয় প্রায় সময়। এতটুকু পর্যন্ত ধরেন আমরা মনে রাখলাম, মুখস্থ করলাম কিভাবে কি থাকে। পর্যায়সারণী না আরেকটা জিনিস বোঝার আছে, ওই জিনিসটা বলাটা হয়নি, সেটা হচ্ছে পর্যায়সারণীর মূল ভিত্তি কি, মানে মূল ভিত্তি আমি কাকে বলবো, রাইট? এবং এটা নিয়ে অনেকের অনেক ধরনের কনফিউশন থাকে, অনেকগুলো এমসিকিউ আসে মনে ভর্তি পরীক্ষায়। এবং এবার হচ্ছে আমরা মনে রাখার সহজ সহজ জিনিসপত্রের পরে একটু টেকনিক্যাল বিষয়, যেটা হচ্ছে পরীক্ষায় আসে প্রায় সময়, মূল ভিত্তি কি। সো যখন মেন্ডেলেভ সবার আগে পর্যায়সারণী দিয়েছিলেন, তিনি ফার্স্টে বলছিলেন যে সবগুলো মৌলকে যদি আমি তাদের আণবিক, যদি তাদের ভর অনুসারে সাজাই, মানে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজাই, তাহলে তাদের একটু পরপর ভ্যালু, মানে তাদের রিপিট করে, তাদের ধর্মটা রিপিট করে। যেটা সবচেয়ে বড় সমস্যাটা হয় কয়েকটা কেসে। তার মধ্যে সবচেয়ে ক্লাসিক্যাল কেস হচ্ছে পটাশিয়াম আর আর্গন, কারণ আমার আর্গনের ভর 40 আর পটাশিয়ামের ভর হচ্ছে আমার 39, রাইট? সো আমি যদি ভর দিয়ে তাদেরকে পর্যায়সারণী ভিত্তি করতাম, তাহলে যেটা ঘটতো সেটা হচ্ছে আমার কিন্তু এখানে এটাকে মানে আর্গন চলে যেত হচ্ছে আলকালি ধাতুতে, আর
পটাশিয়াম চলে যেতে হচ্ছে আমার কোথায়, যে নিষ্ক্রিয় গ্যাসের জায়গার সাথে। সো ওইটা তো আমার যে পর্যায় সারণী যে মূল বেসিসটা ছিল, যারা একই ধরনের তাদেরকে একসাথে রাখা, যারা পিরিয়ডিকলি রিপিট হচ্ছে তাদেরকে একসাথে রাখা। তো ওই বিষয়টা না ওই ক্ষেত্রে তখন আর ওভাবে কাজ করতো। ওইভাবে কাজ না করলে যে সমস্যাটা হতো, যে আমাদের পর্যায় সারণীতে করার সহজ উপায়টা হচ্ছে আমাদের 114টা মৌল বা যতটা মৌল, প্রায় সময় আজকাল আপনারা ফেসবুকে দেখবেন যে পর্যায় সারণী চ্যানেল চলতেছে বা অনেকেই বলতেছে যে মুখস্থ করতেছে। মুখস্থ লাভ নেই, ব্যাপারটা হচ্ছে আসল কথাটা হচ্ছে আপনাকে কেন কোনটার পর কি আছে। কারণ আপনি জানেন গ্রুপ 1 আছে, তার মানে আপনি লিথিয়াম ধর্ম জানেন, আমি বলতে পারেন পটাশিয়াম একই ধরনের ধর্ম থাকে। তো ব্যাপারটা হচ্ছে তাদেরকে যাতে একটা নির্দিষ্ট পর্যায়ে পরপর রিপিট করে, ওইটাই ছিল মূল কারণ। তো আসল ব্যাপারটা হচ্ছে কিছু কিছু পুরোনো বইতে দেখবেন যে তাকে মূল ভিত্তি কাকে বলে, কিছু কিছু বইতে তারা বলে যে পারমাণবিক সংখ্যা। এটা ঠিক, পারমাণবিক সংখ্যা অনুসারে সাজালে তাদের রিপিট হয়, কিন্তু এটা আরেকটু যদি ভালো করে ভাঙি যে এটা কেন গ্রুপ 1 তার কারণ সর্ববৈশিক শক্তিস্তরে একটা ইলেকট্রন, এখানে গ্রুপ 2 তে সর্ববৈশিক শক্তিস্তরে দুটো ইলেকট্রন। বা আমার তার সোজা বাংলা এটা কেন পিরিয়ড 2 তে, কারণ তার দুইটা শেল, তিনটা শেল, চারটা শেল, রাইট, শক্তিস্তর চারটা। তো আমরা পরবর্তীতে আসবো, বাট মূল কথা হচ্ছে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজালে তাদেরকে কিন্তু আমি এইভাবে পাচ্ছি, কিন্তু তাদের কেন কে কোথায় আছে ওইটার আসল ব্যাখ্যা পাওয়া যায় হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। সো আপনাকে যদি কখনো এমসিকিউ দেয় বা ইলেকট্রনিক বিন্যাস বা ইলেকট্রনিক কনফিগারেশন যদি বলে পর্যায় সারণী মূল ভিত্তি কি, আপনার জন্য এই আনসারটা দেওয়াটা আরেকটু সেফার বা আরেকটু বেটার। কারণ আপনার পারমাণবিক সংখ্যা দিয়ে সাজালে ঠিক এটা পার্শিয়ালি ট্রু, বাট আপনাকে যদি বলি তাদের ইলেকট্রন বিন্যাস অনুসারে সাজালে তাদেরকে যে ধর্মটা পাওয়া যায়, রিপিট পাওয়া যায়, তাকে সাজানোটা ইজিয়ার হয়। সো ওইটা হচ্ছে আপনার প্রপার্টি গুলোকে আরো ভালো করে রিফ্লেক্ট করবে। সো এই বিষয়টা গুরুত্বপূর্ণ বিধায় আমাদের অনেক সময় এমসিকিউতে আসে বিধায় জিনিসটা আমি দেখানোর চেষ্টা করছি। সো এরপরে যে আমরা যদি দেখি যে গ্রুপ অবস্থান নির্ণয়, ফার্স্ট আছে গ্রুপ নির্ণয়। সো আমরা নতুন পুরাতন উভয় নিয়ম নিয়ে কাজ করব। তো এইচ ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা আমরা মনে রাখবো সর্ববহিস্থ শক্তিস্তরের মানে সর্বশেষ ইলেকট্রন যদি এস অরবিটালে যায় তাকে আমরা বলবো এস ব্লক মৌল। যদি আমরা যদি ধরা যাক সোডিয়ামের কথা চিন্তা করি, ইলেকট্রন সংখ্যা কত 1s2 11, রাইট। তো 2s2 2p6 3s1, তো সর্ববহিস্থ শক্তিস্তর ইলেকট্রনকে সর্বশেষ ইলেকট্রন কাছে এস অরবিটালে, দ্যাট এস ব্লক মৌল, রাইট। আমরা যদি অক্সিজেন চিন্তা করি, অক্সিজেন 8, ও আমরা দেখবো যে 1s2 2s2 2p4, তার সর্বশেষ ইলেকট্রন গেছে পি অরবিটালে, পি ব্লক। সো এস ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা হচ্ছে সর্ববহিস্থ শক্তিস্তর ইলেকট্রন সংখ্যা, তাকে আমি সাবগ্রুপ এ তে রাখি। সো 1 হলে 1a আর 2 হলে 2a, বাট আমরা নরমালি নতুন নিয়ম অনুসারে নিউ রুল হচ্ছে জাস্ট 1 or 2, সিম্পল হবে, রাইট। আর যদি পি ব্লক ক্ষেত্রে সর্ববহিস্থ মুক্ত ইলেকট্রন সংখ্যা হবে এক্ষেত্রে ns এবং np এর ইলেকট্রনের যোগফল, এবং এটাকে a তে দিচ্ছি। কিন্তু আমার যেটা করি এটা হচ্ছে নিউ রুল, আবার যোগফল 8 হলে তার শূন্য গ্রুপের মোল, যেটা আমরা 18টাকে গ্রুপ শূন্য বলি পুরান অনুসারে। যদি আমরা নিউ রুলকে নিয়ে চিন্তা করি বা নিউ রুল বা একদম মডার্ন রুল দিয়ে চিন্তা করি বা মডার্ন নিয়ম হচ্ছে আমার ধরা যাক একদম আমরা একটা এক্সাম্পল দিই, অক্সিজেন, রাইট। অক্সিজেনের সর্ববহিস্থ শক্তিস্তরে আছে 6টা ইলেকট্রন, রাইট, 6টা। তো তার সাথে হচ্ছে আমরা 10 যোগ করে দিই, রাইট। সো এটাকে বলা হয় সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন যোগ এটা যেটা আসছে ns প্লাস np, যতটা ইলেকট্রন পাচ্ছে সর্ববহিস্থ শক্তিস্তরে তার সাথে আমরা 10 যোগ করতেছি। তো অক্সিজেনের গ্রুপ হবে 16, একইভাবে নাইট্রোজেনের গ্রুপ হবে 15। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ, আমরা নতুন পুরাতন দুটো নিয়মই দেখছি। আর ডি ব্লক মৌলের ক্ষেত্রে হচ্ছে গ্রুপ সংখ্যা হচ্ছে n-1d প্লাস ns উপস্তরের মোট ইলেকট্রন সংখ্যা, যেটা মডার্ন রুল। বাট আমরা যদি ওল্ড রুলে চিন্তা করি তখন হচ্ছে ওল্ড রুলে 8 9 10 কে একসাথে গ্রুপ 8 রোমান হরফে লেখা হয় এবং 11 12 কে 1b এবং 2b বলা হয়। বাট আমরা যদি ধরা যাক একদম নরমালি চিন্তা করি, জিঙ্ক কথা চিন্তা করি যে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, রাইট, 3d10। সো তার n-1 মানে এটা সর্ববহিস্থ হচ্ছে একটা কম 10, এখান থেকে আমরা পাচ্ছি 10, আর এখান থেকে আমরা পাচ্ছি 2, n-1d আর ns হচ্ছে 2, তাহলে 2, তাহলে এটা কত হবে 10 যোগ 2 12। তো আমরা আসলে নতুন নিয়মে আসলে কোনো কিছু চিন্তা করবো না, মানে জাস্ট n-1d আর ns এর যোগফলটাকে দেখবো
কিন্তু আমরা যখন ওল্ড নিয়ম নিয়ে চিন্তা করব, এটা হচ্ছে ক্লাসিক্যাল রুলে হচ্ছে আমরা এটা চিন্তা করব। ক্লাসিক্যাল রুল কিছু কিছু জায়গায় এখনো একটু প্রেফার করে, কিছু কিছু প্রশ্ন আসে, বাট আসলে নিউ রুল ফলো করলে আমরা কেউ ভুল দিতে পারবে না। সো আমি সবাইকে স্টুডেন্টকে বলি যে নিউ বা মডার্ন রুলটাকে ফলো করতে, তাহলে এটা কাজ হয়। আর এ ব্লক খেলার ক্ষেত্রে সবসময় গ্রুপ সংখ্যা হচ্ছে 3b দেওয়া হয় ক্লাসিক্যাল সিস্টেমে। এটা হচ্ছে মাঝে মাঝে কিছু এমসিকিউ আসে পরীক্ষায়, কুয়েটে, ওইটা জন্য গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। এবং মৌলের পর্যায় নির্ণয় খুবই সিম্পল। তার প্রধান কোয়ান্টাম সংখ্যা কি, তার পর্যায় নির্দেশক, তার শেল সংখ্যাটা। তো আমরা আসলে বুঝতে পারছি তার অবস্থান কোথায় হবে, কোন জায়গায় হবে, সে কিভাবে থাকবে, সে কিন্তু তার ইলেকট্রন বিন্যাসই সেটা ব্যাখ্যা করতেছে। তাহলে আমরা বলতে পারি তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে পর্যায় সারণী আসল ভিত্তি। সো এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখবো, সেটা নিয়ে ধরে আমরা বিভিন্ন বন্ধনের দিকে যাবো। রাসায়নিক বন্ধন নিয়ে যদি আলোচনা করতে গেলে, যে আমাদের 4 ধরনের বেসিক বন্ধন থাকে সবচেয়ে বেশি, আয়নিক, কোভ্যালেন্ট, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট এবং মেটালিক। 4টা বন্ধন নিয়ে আমরা মোটামুটি কাজ করে থাকি সবসময়, রাইট? সো এই 4টা বন্ধনের জায়গায় আমাদের কিছু বোঝার বিষয় আছে। বোঝার বিষয়টা কোন জায়গায়, সেটা হচ্ছে আয়নিক বন্ধন হচ্ছে দুটো আয়নের মধ্যকার বন্ধন। ধরা যাক আমরা সোডিয়াম ক্লোরাইডে একজন ইলেকট্রন দান করে আরেকজন ইলেকট্রন গ্রহণ করে, তো দুটো অপোজিট চার্জ আয়নের মধ্যকার বন্ধন, এটাকে বলা হয় আয়নিক বন্ধন। এখানে মধ্যে কেউ দান করে কেউ গ্রহণ করে। কোভ্যালেন্ট বন্ডের মধ্যে কেউ হচ্ছে ওখানে যেটা ঘটে সেটা হচ্ছে ওখানে আসলে শেয়ার হয় ইলেকট্রন, এবং এখানে ইলেকট্রন ইকুয়ালি শেয়ার হয়, রাইট? সো ব্যাপারটা হচ্ছে বন্ধনের মধ্যে ইলেকট্রন ইকুয়ালি শেয়ার হয়। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ধনও শেয়ার হয়, কিন্তু এখানে যে কোনো একজন দান করে। যেমন তার খুবই ভালো এক্সাম্পল হচ্ছে NH3H+ আলটিমেটলি তৈরি করতেছে। আমার কোঅর্ডিনেটের সময় সবসময় একটা অ্যারোর চিহ্ন দেওয়া হয়, এবং আমরা দেখি যেটাকে NH4+ বলি, এবং সবসময় এরকম একটা অ্যারোর চিহ্ন দেওয়া হয়। আর মেটালিক বন্ড হচ্ছে ধাতুগুলো মেটালের মধ্যে কিভাবে অবস্থান করছে, ওইটাই হচ্ছে মেটালিক বন্ড। সো আয়নিক বন্ড, কোভ্যালেন্ট, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট আর মেটালিক বন্ড, তো এটা নিয়ে একটু একটা আলোচনার জায়গা আছে। জায়গাটা কোন জায়গায়? জায়গাটা হচ্ছে প্রায় সময় প্রশ্ন করা হয় যে একটা যৌগে কয় ধরনের বন্ধন উপস্থিত। তো খুব কমন একটা এক্সাম্পল হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে কয়টা বন্ধন উপস্থিত, রাইট? তো এখন আপনারা চিন্তা করে দেখেন যে এখানে কয় ধরনের বন্ধন উপস্থিত আর কয়টা বন্ধন উপস্থিত, এটা হচ্ছে আমাদের বোঝার বিষয়। তো কয় ধরনের বন্ধন উপস্থিত আছে এখানে, তার আগে দেখি যে আমি যদি এটাকে চিন্তা করি, এটা হচ্ছে দুইটা আয়নে ভাগ করা, রাইট? দুইটা আয়নের মধ্যে আকর্ষণের বন্ধন, মানে এখানে ফার্স্ট অফ অল এখানে কি আছে, এখানে ফার্স্ট অফ অল একটা আয়নিক বন্ড আছে, রাইট? এটা তো আমরা কেউ ডিনাই করতে পারছি না যে এখানে আয়নিক বন্ড আছে। আচ্ছা, এবার আরেকটু ভেতরে যাই, ভেতরে গিয়ে যদি দেখি যে আমার এখানে NH4+ গঠন হয়েছে। তো NH4+ গঠন হতে গেলে আমরা অবভিয়াসলি জানি NH3 নাইট্রোজেনের যে লোন পেয়ার ইলেকট্রনটা আছে সেটা হচ্ছে H+টা গ্রহণ করে। তো যেহেতু H+টা গ্রহণ করে থাকে, এটা হচ্ছে এখানের মধ্যে যেটা ঘটে সেটা হচ্ছে এটা একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বা সন্নিবেশ সমযোজী বন্ধন এখানে উপস্থিত থাকে, রাইট? এটা একদম সিম্পল একটা আনসার। এবং 3 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে অবভিয়াসলি যখন আমার অ্যামোনিয়া তৈরি হয়েছে তাদের মধ্যে কিন্তু অবভিয়াসলি আমার একটা কোভ্যালেন্ট বন্ড উপস্থিত ছিল। তাহলে এখানে যদি আমরা দেখি যে আমাদের বেসিক 4টা বন্ডের মধ্যে 3টাই কিন্তু টিক আপ করে দেয়, রাইট? সো এই 3টা বন্ডই কিন্তু 3 ধরনের বন্ড। তো এখানে কয় ধরনের বন্ড উপস্থিত, এখানে কিন্তু আমার 3 ধরনের বন্ড উপস্থিত। সো এই ব্যাপারটা বুঝতে হবে যে এখানে আমার 3 ধরনের বন্ড উপস্থিত। আর কয়টা বন্ড আছে সেটা হচ্ছে বোঝার বিষয়। সেটা হচ্ছে এখানে যদি চিন্তা করি যে অ্যামোনিয়া, এটার মধ্যে H+ এর সাথে বন্ধন, এবং এই টোটাল আয়নটা আর এটা টোটাল আয়ন ক্লোরিন। সো টোটাল এখানে আমার সমযোজী বন্ধন আছে 3টা, সন্নিবেশ বন্ধন আছে একটা, টোটাল আয়নিক বন্ধন আছে একটা। সো টোটালটার মধ্যে তো টোটাল 5 ধরা হয়, বাট ওরকম প্রশ্ন করে না, নরমাল জিজ্ঞেস করে কয় ধরনের বন্ধন আছে। সো বিষয়টা বোঝা গুরুত্বপূর্ণ বিধায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ এই ধরনের প্রশ্ন প্রায় সময় আসে। সো জটিল আয়ন দিয়ে দেয় বা বিভিন্ন ভাবে দেয়, সো এই বিষয়টা আপনার সবসময় মাথায় রাখাটা গুরুত্বপূর্ণ। সো আয়নিক বন্ধন নিয়ে আমরা আলোচনা করবো, এবং আমরা আজকে ধীরে সব ধরনের বন্ধন নিয়ে আরেকটু ডিটেল আলোচনা করার চেষ্টা করবো। সো ডিটেল আলোচনা করার আগে যে বিষয়টা হচ্ছে আয়নিক বন্ধন গঠন করার জন্য কিছু শর্ত আছে, যে ধাতুর আয়নীকরণ শক্তিটা কম হতে হবে। আয়নীকরণ শক্তি কাকে বলে ওটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো, ডিটেল নিয়ে কথা বলবো, কিন্তু সোজা বাংলায় হচ্ছে ধাতুর আমার আয়নীকরণ শক্তিটা অনেক লো হতে হবে, এবং আমার যে অধাতু আছে অধাতুর ইলেকট্রন অ্যাফিনিটিটা অনেক হাই হতে হবে, এবং তাদের গঠিত যৌগের উচ্চ ল্যাটিস শক্তি থাকতে হবে। এই দুইটার বৈশিষ্ট্য আমরা পরবর্তীতে ব্যাখ্যা করব, কিন্তু আসল কথা হচ্ছে ল্যাটিস শক্তি কাকে বলে। ল্যাটিস শক্তির ব্যাপারটা হচ্ছে আমাদের অনেকের এটা নিয়ে একটু করে কনফিউশন থাকে, চিন্তা থাকে, আমরা ভাবি যে আচ্ছা ল্যাটিস শক্তি হাই কি এটা।
সো এটা বোঝার জন্য ব্যাপারটা হচ্ছে, যদি এটা বোঝানো হয় যে একটা ক্রিস্টালে থাকার জন্য একটা যে এনার্জি লাগে, ওইটাকে বলা হয় যে ল্যাটিস এনার্জি। মানে সোজা বাংলায় হচ্ছে, ধরা যাক আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিস শক্তি চিন্তা করি, এটা কিভাবে বোঝায়? সেটা বোঝায় যে আমি যদি অসীম থেকে, ধরা যাক একটা জায়গা, অসীম একটা জায়গা, ওইখানের মধ্যে আমার সোডিয়াম প্লাসও আছে, ক্লোরিন মাইনাস আছে, তাদেরকে আমি অসীম থেকে তুলে এনে এখানের মধ্যে তাদেরকে যদি জোড়া লাগাই দিই, তাদের মধ্যে যে এনার্জি রিলিজ হবে ওইটাকে আমরা বলি তার ল্যাটিস শক্তি। তো এটার ল্যাটিস এনার্জি ডেফিনিশন অনেকভাবে দেওয়া আছে, অনেকভাবে আছে। তো ব্যাপারটা হচ্ছে, যদি উচ্চ ল্যাটিস শক্তি থাকে তার মানে সারা বিশ্বে স্পন্টেনিয়াস, তার মানে এটা ভালো করে ফর্ম করা, মানে এটাকে তৈরি করা আমার জন্য হচ্ছে কেমিক্যালি ভালো, বা আমার জন্য স্থিতিশীলতার দিকে যাচ্ছে, তো আমার জন্য এটা করাটা ভালো। তো উচ্চ ল্যাটিস শক্তি থাকা মানে সে আয়নিক বন্ধনটা আরো বেশি দৃঢ়। অধাতুর হাই ইলেকট্রন অ্যাফিনিটি, আলোতে যদি ইলেকট্রন গ্রহণ করতে যায় অনেক বেশি, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে। এটা আসলে এত জেনারেলাইজ বলা যায় না, আমরা আরো ডিটেইল বলবো, বাট আমরা সোজা বাংলা এটা বললাম। আর ধাতু যদি আয়নিক শক্তি কম হয়, তার মানে যদি ইলেকট্রন সাথে যদি কম শক্তি লাগে, তা আমার জন্য এটা ভালো। সো বিষয়টা হচ্ছে আমাদের বুঝতে হবে গুরুত্বপূর্ণ ব্যাপারটা, এই জন্য আমি এটা এভাবে এতটা গুরুত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করছি। সো আমরা এখন আয়নীকরণ বিভব নিয়ে পড়াশোনা করব। তো আয়নীকরণ যে মানে আসলে শর্তর দিকে কোন দিকে যায়, শর্তটা আসলে কোন দিকে যাবে সেটা হচ্ছে বিষয়। সো আমরা আয়নীকরণ বিভবটা বোঝার জন্য আসলে আমাদের একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বোরের মতবাদ। মানে বোর কি বলছেন এখানে, যে বোরের মতবাদ কি বোঝায় আর বোর কি বলছেন। সো বোর বলছেন যে মানে আমরা যদি নিম্ন শক্তি স্তর থেকে নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরের দিকে যাই, তখন হচ্ছে আমার শক্তি অ্যাবজর্ব করতে হয়। যে নিম্ন শক্তি স্তর থেকে যে উচ্চ শক্তি স্তরে যাই, তাহলে হচ্ছে আমার শক্তি অ্যাবজর্ব করতে হয়। আর যদি উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে আসে, তাহলে হচ্ছে আমার শক্তি রিলিজ হয়, রাইট? তার মানে আমার উপরে উঠতে গেলে আমার হচ্ছে শক্তি শোষণ হয়। আর যদি আমি ধরা যাক উপর থেকে নিচে আসি, তাহলে যেটা ঘটে সেটা হচ্ছে আমার খুবই সিম্পল ভাবে আমার শক্তি রিলিজ হয়, রাইট? সো এটাতে আমাদের আসলে কোনো প্রকার ডাউট হওয়ার কথা না যে শক্তি শোষণ হচ্ছে, শক্তি রিলিজ হচ্ছে। সো আসলে কখন কোনটা বেশি হয়, বা আমাদের গ্রুপ ওয়াইজ বা পিরিয়ড ওয়াইজ আয়নীকরণ বিভবের ক্রমটা কেমন হওয়া উচিত, সেটা নিয়ে একটু বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক একটা 4 স্টোরি বিল্ডিং বা একটা 4 তলা বিল্ডিং এর মধ্যে আপনি দাঁড়ায় আছেন। দাঁড়ায় এসে আপনার ধরেন একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আপনি বল ফেলবেন। আর আরেকটা হচ্ছে যে বল ফেলতেছেন একদম একটা উঁচু একটা জায়গায়, যতটুকু উঁচু ফেলতে পারেন। আরেকজন 5 তলা বিল্ডিং থেকে ফেলতেছে, রাইট? সো এই উদাহরণটা কেন দিছি, কারণ আমরা আয়নীকরণ বিভবের হচ্ছে আমার যে ইয়াটা আছে, আয়নীকরণ বিভবের যে ডেফিনেশন আমাদের দেওয়া আছে, যে এটা দেখতে হবে যে আমরা ফার্স্ট অফ অল 1 মোল গ্যাসিয়াস অ্যাটম, রাইট? তো ধরা যাক আমরা যদি সোডিয়ামের আয়নীকরণ বিভব দেখি, তাহলে একটা নিয়ে চিন্তা করি নি। তো এটা কেন করা হয়েছে, 1 মোল কেন ব্যবহার করছি, গ্যাসিয়াস কেন ব্যবহার করছি? তো ওইখানে একটু প্রশ্ন থাকে যে ফার্স্ট অফ অল 1 মোল ব্যবহার করছি কেন, হচ্ছে অনেক বিজ্ঞানী কতটুকু ইলেকট্রন সাথে তার কতটুকু শক্তি লাগে, তাহলে আমি ইলেকট্রন ছাড়া মানে কি একটা উচ্চ শক্তি স্তরে যাওয়া যাচ্ছে, রাইট? তো কোথায় যাবে এখন 1 মোল গ্যাসিয়াস অ্যাটম, কোথায় যাবে? আমাদের আয়নীকরণ বিভবে এটা নিয়ে কনফিউশন থাকে, কই যাবে? ইনফিনিটিতে যাবে, রাইট? তো আমাদের আয়নীকরণ বিভবের মোটামুটি ভাবে এক্সপ্লেনেশন এবার দেওয়া হয়েছে যে আমার যে গ্যাসিয়াস অ্যাটম থেকে আমার যখন আয়ন তৈরি করব, তখন আমার 1 মোল পরমাণু থেকে 1 মোল আয়ন বানাতে গেলে এবং 1 মোল ইলেকট্রন অসীমে পাঠাতে গেলে, কোথায় পাঠাবো? অসীমে পাঠাতে গেলে যে পরিমাণ শক্তি লাগে, যে শক্তি শোষণটা করতে হয়, ওইটাকে আমরা বলছি তার আয়নীকরণ বিভব। এখন আমি যদি অসীমকে কোথায় বলে কেউ জানি না, কিন্তু আমি যদি 4 তলা বিল্ডিং থেকে কাউকে ছুঁড়ে মারতে বলে একটা বল, এবং 5 তলা থেকে মারতে বলে, কার জন্য কম শক্তি লাগবে ওই নির্দিষ্ট জায়গায় পৌঁছাইতে? ধরা যাক ওই নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে কিন্তু অবভিয়াসলি আমার 4 তলা বিল্ডিং এর বেশি লাগবে 5 তলার চেয়ে। তার মানে আমি যদি দেখি যে আমরা যে হালিনা কেরুবিনা হাজার ফ্রান্সে, সো আমরা যদি একদম সিম্পল ভাবে দেখি যে যত গ্রুপে নিচে নামছি তত আকার বাড়ছে। আকার বাড়া মানে ধরা যাক আমি যদি চিন্তা করি যে এটা 2 তলা বিল্ডিং, এটা 3 তলা, এটা 4 তলা, এটা আমার 4 তলা বিল্ডিং, এটা আমার 5 তলা বিল্ডিং। এই দুটো নিয়ে আমি কম্পেয়ার করতেছি যে আমার কার কোনটার তড়িৎ ইলেকট্রন আয়নীকরণ বিভব কেমন হবে। তো ধরেন এটা হচ্ছে আমার পটাশিয়াম, এটা হচ্ছে আমার রুবিডিয়াম, রাইট?
তার 5টা শক্তি স্তর 4টা শক্তি স্তর। তাকে যদি অসীমে যেতে হয়, তার যে পথটা অতিক্রম করতে হচ্ছে তার কিন্তু পথটা কম অতিক্রম করতে হচ্ছে পটাশিয়ামের ক্ষেত্রে, মানে পটাশিয়ামের থেকে তার কম অতিক্রম করতে হচ্ছে, পটাশিয়ামের ক্ষেত্রে বেশি করতে হচ্ছে। তাই যত আকার বাড়বে, তাহলে মানে আমার যত নিচে নামবো তত আকার বাড়বে, রাইট? তো যত আকার বাড়বে তত হচ্ছে আমার আয়োনাইজেশন এনার্জি বা আয়নীকরণ বিভবটা তত কমতে থাকবে, রাইট? মানে যত বড় হবে তত সে আয়নিক বন্ধন করতে আরো বেশি সুটেবল হবে, কারণ তাতে তার আয়ন বানাতে তার কম শক্তি লাগবে। একইভাবে যখন পর্যায়তে যত বাম থেকে ডানে যাই তত তার আকার কমে। তো পর্যায় সারণীতে যত বাম থেকে ডানে যাব তত, ধরো আমার যদি পর্যায় সারণীতে যত উপর থেকে নিচে গেলে আমার কিন্তু আয়নীকরণ বিভবটা কমছে, আর যদি পর্যায় সারণীতে বাম থেকে ডানে যায় যেটা আকার কমতেছে, তাহলে আমার আয়নীকরণ বিভবটা বাড়ে, কিছু এক্সেপশন বাড়ে। সো নর্মালি আমরা জানি যে আকার বাড়লে আয়নীকরণ বিভব কমে, কিন্তু এখানের মধ্যে আকারের চেয়ে ব্যাপারটা হচ্ছে সেই কোনটা সহজে করতে চাই, ওইখানে ওই বিষয়টা আমার মাথায় রাখতে হবে। সেইবার আমরা কিছু এক্সেপশন নিয়ে কাজ করি, এবং এক্সেপশন গুলো কিভাবে কাজ করে ওটা নিয়ে আমরা একটু চিন্তা করে আমরা ব্যাপারটাকে একটু বোঝানোর চেষ্টা করি যে আয়নীকরণ বিভবের ব্যতিক্রম কখন ঘটে। সো ফার্স্ট অফ অল একটা খুবই কমন এবং ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে আমার বোরন, এবং আমরা যদি বলি বোরন এবং আমরা যদি বলি বেরিলিয়াম, প্রত্যেকের প্রথম আয়নীকরণ বিভব। আচ্ছা, আমরা যদি ইন জেনারেল আয়নীকরণ বিভব বলতে বোঝাবো হচ্ছে তার ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল, কিন্তু আমাদের কিন্তু ফার্স্ট থাকে না, সেকেন্ডও থাকে। সো ওই বিষয়টা মনে রাখবো। কিন্তু বাই ডিফল্ট যদি আয়নীকরণ বিভব নিয়ে কথা বলি, তখন আমরা বাই ডিফল্ট ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়ালটাই ভাবি, যেটা হচ্ছে আমরা বাই ডিফল্ট ভেবে থাকি, রাইট? মানে যদি কিছু না বলা থাকে তাহলে হচ্ছে আমরা প্রথমটা নিয়ে চিন্তা করব। সো বোরন এবং বেরিলিয়ামের যদি চিন্তা করি, বোরনের হচ্ছে আমরা দেখি যে বেসিক্যালি গেলেন ইন্ডিয়া থেকে, মনে আছে, রাইট? তার মানে হচ্ছে তারা হচ্ছে আমার কোন গ্রুপে আছে? হ্যাঁ, 1s2 2s2 2p1, সে গ্রুপ 13তে আছে, রাইট? 2 + 1 + 10। আর এটা হচ্ছে 1s2 2s2 2p, কি হবে? সিম্পল। সো এখন আমাকে যদি প্রশ্ন করা হয় যে আমার যদি নর্মালি চিন্তা করা যায় যে এখানে বোরন বেশি হবে নাকি বেরিলিয়াম বেশি হবে, আমরা পর্যায় সারণীতে যত বাম থেকে ডানে যাব তত তার আকার কমছে। আকার কমলে কিন্তু আমার বোরনেরটা বেশি হওয়ার কথা ছিল, রাইট? বোরনেরটা বেশি হওয়ার কথা ছিল, রাইট? কিন্তু না, আমার বোরনেরটা বেশি হবে না, কারণ বোরন সে সহজেই ইলেকট্রনটা দিতে চাইবে। কেন? কারণ আমি যদি বোরনটাকে ইউনিপজিটিভ বা একটা ইলেকট্রন ছেড়ে দিই, তার প্রথম আয়নীকরণ শক্তির ক্ষেত্রে যেটা করবে, আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে যেটা করবে, এটা তৈরি হবে, যেটা হচ্ছে খুবই স্টেবল একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা অতিরিক্ত স্টেবল, তো সেটা সে করতে চাইবে। আবার আমি যদি বেরিলিয়ামের কথা চিন্তা করি, বেরিলিয়ামের প্লাস যদি চিন্তা করি, তার কিন্তু আহামরি নতুন কিছু তৈরি হচ্ছে না, যার ফলে হচ্ছে তার কিন্তু ওখানে কোনো নতুন করে কোনো স্টেবিলিটি অর্জন হচ্ছে না, যার ফলে হচ্ছে তার বেশি হবে না। তাই দেখা যায় আমার বেরিলিয়ামের আয়নীকরণ বিভব কিন্তু বোরনের চেয়ে বেশি হয়ে যায়, যদিও আমার পর্যায়ে বাম থেকে ডানে গেলে কিন্তু আয়নীকরণ বিভবটা বাড়ার কথা, কিন্তু এক্ষেত্রে এটা এক্সেপশনাল হয়েছে। সো এই বিষয়টা এক্সাম্পল, একটা আমার যেটা এক্সাম্পল হয়। আর একটা এক্সাম্পল হচ্ছে আমার খুবই কমন, যেটা অক্সিজেন এবং নাইট্রোজেন। ইলেকট্রন বিন্যাস করলে দেখবেন যে অক্সিজেন ইলেকট্রন বিন্যাস কত? 1s2 2s2 2p4। নাইট্রোজেন কত? 1s2 2s2 2p3। সো আমরা দেখতেছি যদি সেখানে অক্সিজেন এক ইলেকট্রন দেয় প্রথম আয়নীকরণ বিভবের ক্ষেত্রে, সে কিন্তু একটা আরো স্থিতিশীল বিন্যাসের দিকে যাচ্ছে, রাইট? তো যেহেতু সে আরো স্থিতিশীল বিন্যাসের দিকে যাচ্ছে, সেটা স্পন্টেনিয়াসলি করবে। আমরা মনে রাখবো যেটা পজিটিভ মানে কম, মানে বাইরে থেকে জোর করে করা হচ্ছে, নেগেটিভ মানে হচ্ছে স্বতঃস্ফূর্ততা। আমাদের কেমিস্ট্রির ভাষায় নেগেটিভ এনার্জি মানে স্বতঃস্ফূর্ততা, এটা একটু বুঝতে হবে। আমরা পরবর্তীতে জিনিসটা খেয়াল করবো। তো নাইট্রোজেন প্লাসের ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটার কিন্তু নতুন করে আর কোনো স্থিতিশীল অবস্থাকে ভাঙতে হচ্ছে। তাই দেখা যায় নাইট্রোজেনের আয়নীকরণ বিভব কিন্তু অনেক বেশি অক্সিজেনের তুলনায়, যদিও অক্সিজেনটা বেশি হওয়ার কথা ছিল, কারণ অক্সিজেনের আকার হচ্ছে এই ক্ষেত্রে কম। সো এই জিনিসটা গুরুত্বপূর্ণ, এই ব্যতিক্রমটা গুরুত্বপূর্ণ, বিধায় হচ্ছে আমরা ব্যাপারটাকে যতটা গুরুত্ব দিয়ে দেখানোর চেষ্টা করছি। বাট একটা বিষয় আছে, যে বিষয়টা নিয়ে অনেকের হচ্ছে ফার্স্টে দিয়ে ক্লিয়ার থাকে না কনসেপশনটা, সেটা হচ্ছে আমাদের সবসময় আমাদের সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি বা দ্বিতীয় আয়নীকরণ বিভব সবসময়
আমার ফার্স্টটা থেকে বেশি হয়ে থাকে। কেন? সো যেটাই করি, কারণ আমরা ধরা যাক আমরা সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস করলাম, রাইট? সো এটা সোডিয়াম প্লাস যখন 1 মোলের দিকে করতে যাবো, এটা তো তার ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। কিন্তু আমি যখন সোডিয়াম প্লাসে করতে যাব, তখন ওইটা হয়ে যাবে সোডিয়াম 2 প্লাস, রাইট? তো তার থেকে ইলেকট্রন নিতে যাবো, সোডিয়াম প্লাস থেকে যখন ইলেকট্রন, মানে আমি যদি আয়নাইজেশন এনার্জি দিয়ে ইলেকট্রন নিতে চাই, তখন হচ্ছে আমার সোডিয়াম 2 প্লাস করতে হবে। বাট আমি যখন একটা দ্বিতীয় করতে যাব, তখন যেটা একটা ঝামেলাটা হচ্ছে, তখন সেটা অলরেডি একটা পজিটিভ চার্জ আয়ন, তার মধ্যে অলরেডি ঘাটতি আছে। তো যে পজিটিভ চার্জ আছে সে কিন্তু তার চারপাশে ইলেকট্রনকে অনেক শক্তিশালীভাবে ধরে রাখে, যার ফলে হচ্ছে তার ইলেকট্রনিক অ্যাট্রাকশন অনেক বেশি। আর ইলেকট্রনিক অ্যাট্রাকশন অনেক বেশি বিধায় যেহেতু একটা পজিটিভ চার্জ, ইলেকট্রিক কানেকশন অনেক অনেক বেশি, যার ফলে হচ্ছে আমার সেকেন্ড আয়নাইজেশন পটেনশিয়াল অনেক 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 বেশি হয়ে থাকে। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ বিধায় আপনাদেরকে একটা গুরুত্ব দিয়ে দেখানোর চেষ্টা করতে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা এখন ইলেকট্রন আসক্তি বুঝারটা, তো আমাদের ইলেকট্রন আয়নীকরণ বিভব ছিল যে সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে ইলেকট্রনটাকে আমি অসীমে পাঠাবো, আর ইলেকট্রন আসক্তি উল্টাটা, অসীম থেকে আমার এখানে আনবো, রাইট? সর্ববহিষ্ঠ শক্তি স্তরে আনবো। সো এইখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ হচ্ছে, সর্ববহিষ্ঠ শক্তি স্তরটা মনে কতবার মেনশন করিনি, সোজা বাংলা এটাই, সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে সেটা ছাড়ে ইলেকট্রন সবসময় বাই ডিফল্ট। সো এখন কথা হচ্ছে সাইজের ক্ষেত্রে এখানে কেমন কি হবে, এখানে বোরের মতবাদ। তো অবভিয়াসলি আমার যদি অসীম থেকে যদি ইলেকট্রন আসে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে, তাহলে শক্তি কি অ্যাবজর্ব হবে নাকি রিলিজ হবে? অবভিয়াসলি এনার্জি রিলিজ হবে, রাইট? বা এনার্জি রিলিজ হবে। সো এটা হচ্ছে আমার খুব একদম বেসিক লেভেলের নলেজ। সো এটা বোঝার জন্য আমি একটা পাহাড়ের চূড়া চিন্তা করি, যে কেউ যদি পাহাড়ের একদম উপর থেকে একটা বল ছুঁড়ে মারে, আমরা সবাই পোটেনশিয়াল এনার্জি সম্পর্কে জানি, রাইট? তো যত পাহাড়ের চূড়া যত বড় হবে, তত তার পোটেনশিয়াল এনার্জি বা যত দিকে ধাক্কা দিবে তার এনার্জিটা তত বেশি হবে। ধরা যাক এখানে লাস্ট মোমেন্টে একটা ওয়াল, এই ওয়ালে এটা কত জোরে ধাক্কা দিচ্ছে, আর এখান থেকে যদি সেকেন্ডটার কেসে যদি কেউ ছুঁড়ে মারে, এই ওয়ালে সে কত জোরে ধাক্কা দিচ্ছে, ওইটা হচ্ছে বোঝার গুরুত্বপূর্ণ বিষয়, রাইট? তো দেখা যাবে যে এইটার ধাক্কাটা অনেক জোরে হবে, কারণ তার পোটেনশিয়াল এনার্জি অনেক বেশি হবে, আর এটার ধাক্কাটা অনেক কম হবে, রাইট? তার মানে যত দূরত্ব অতিক্রম করছে তত তার শক্তি বেশি আসতেছে, রাইট? সো এখন আমি যদি চিন্তা করি যে আমার অসীম তো সবার ক্ষেত্রে সেম, যদি এখন ধরা যাক আমার এখানে পড়লো, সেটা ধরা যাক পটাশিয়াম, আর অসীম থেকে আবার ইলেকট্রন আসতেছে, পটাশিয়াম থেকে ছোট হচ্ছে সোডিয়াম, রাইট? তো এই ক্ষেত্রে পটাশিয়ামের চেয়ে সে সোডিয়ামের দূরত্ব বেশি অতিক্রম করছে, মানে সে শক্তি বেশি ছেড়ে আসবে, এবং শক্তি বেশি ছেড়ে আসার কারণে যেটা হবে যে আমার আকার যত বাড়বে আমার ইলেকট্রন আসক্তি তত কি হবে? কমবে। তার মানে আমার আকার যত বড় হবে আমার ইলেকট্রন আসক্তি তত কম হবে, আকার যত ছোট হবে আমার ইলেকট্রন আসক্তি তত বড় হবে। কারণ আমরা এখানে পোটেনশিয়াল এনার্জির এই ছোট্ট এক্সাম্পলটা দিয়ে বুঝতে পারতেছি বিষয়টা। তো বিষয়টাতে আসলে আহামরি ওরকম বোঝার বিষয় কিছু নাই নতুন করে, সেই জিনিসটা খুবই সিম্পল ছিল। সো এই ব্যাপারটা এভাবে বোঝানোটাই গুরুত্বপূর্ণ। বাট বেসিক যে জায়গাটায় সমস্যা থাকে, এখানে একটা এক্সেপশন থাকে, যে আমরা যদি হ্যালোজেনের গ্রুপটা দেখি, যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে গ্রুপটা, তো এখানে খুবই সহজভাবে বুঝতে পারবো যে যত ছোট হবে তার ইলেকট্রন আসক্তি তত বেশি হবে, রাইট? কিন্তু আমার এই ক্ষেত্রে আমার ক্লোরিনের কি হবে? ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কিন্তু আমার ফ্লোরিনের চেয়ে বেশি, কিন্তু আবার পরবর্তী গিয়ে ক্রোমটা ঠিক হয়ে যায়, রাইট? সো আলটিমেটলি পরে ব্রোমিনের ওইখানে গিয়ে আবার আগের মতো হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে এখানে কেন এই জিনিসটা ঘটে, সো কেন এই এক্সেপশনটা ঘটে? সো নর্মালি ধরা যাক আমার অসীম থেকে ইলেকট্রন আসতেছে, সো ধরেন আমার এটা ছোট্ট একটা নিউক্লিয়াস, এবং এটা হচ্ছে আমার ফ্লোরিনের এখানে 2টা ইলেকট্রন, আর এখানে আমার 2, 4, 6, 7টা ইলেকট্রন।
এখানে অনেক দূর থেকে ইলেকট্রন আসতেছে, যেটা আমি অসীম করছি। আর আমি যদি ক্লোরিনের ক্ষেত্রে চিন্তা করি, এভাবে আমি যদি চিন্তা করি যে এরকম এরকম আর এরকম, সো এখানে দুইটা ইলেকট্রন আছে, এখানে 2 4 6 8 এবং এখানে লাস্টেরটাতে আছে 2 4 6 7। সো খেয়াল করে দেখি আমার সেকেন্ড শক্তি স্তরে কিন্তু সর্বোচ্চ ক্যাপাসিটি কিন্তু 8টা ইলেকট্রনিক। সো এখানে যখন আমার 8টা ইলেকট্রন এখানে আসা যে কথা, যেটা তৃতীয় শক্তি স্তর, সেখানে কিন্তু ক্যাপাসিটি 18টা ইলেকট্রন। তো আপনি একটা বাসে যাচ্ছেন, যে বাসের ক্যাপাসিটি ধরেন 20টা, আপনি 19 জন হয়ে গেছে, আরেকজন ওঠা কিন্তু ডিফিকাল্ট। যে বাসে ধরেন আপনার আছে ক্যাপাসিটি 50 জনের, আপনি 20তম প্যাসেঞ্জার ওঠা খুব এটা ডিফিকাল্ট কিছু না, খুব এটা কষ্ট করতে হবে না। তো এখানে বিষয় যেটা ঘটছে, এখানে ধরেন আপনাদের স্লাইড দিয়ে যেভাবে পড়ে আছে, স্লিপার দিয়ে পড়ে আছে, অনেক পাহাড় দিয়ে গড়াই পড়তেছে ওরকম। তো স্বতঃস্ফূর্তভাবে ফ্লোরিনের ক্ষেত্রে ধরা যাক এই ক্ষেত্রে হলো -800 কিলো জুল হলো। আমি এটা হাইপোথেটিক্যালি বলতেছি, মানে বোঝানোর জন্য, এক্সাক্ট ভ্যালু না। আর ধরা যাক ক্লোরিনের ক্ষেত্রে কম দূরত্ব, তাই -700 কিলো জুল, -750 কিলো জুল হলো, রাইট? সো এই লজিকে ফ্লোরিনেরটা বেশি হওয়ার কথা ছিল, কিন্তু তাকে এইখানে জায়গা করে নেওয়ার জন্য, মানে এই বিকর্ষণকে জায়গা করে নেওয়ার জন্য তার আবার +100 কিলো জুল খরচ হয়ে গেল। সো নেট হয়ে গেল কিন্তু -700 কিলো জুল। যার কারণে যেটা ঘটে সেটা হচ্ছে, যদিও ফ্লোরিনের আকার ক্লোরিনের চেয়ে আমার এই ক্ষেত্রে কি হচ্ছে, ক্লোরিনের চেয়ে এই ক্ষেত্রে ফ্লোরিনের আকার ছোট, তবুও তার ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা ছিল। কিন্তু ক্লোরিনের ইলেকট্রন আসক্তি আমার ফ্লোরিনের চেয়ে বেশি, কেবল কারণ তার এখানে ইলেকট্রনের ঘনত্ব এতটাই বেশি, যেটার কারণে যেটা হচ্ছে ঢাকা পড়ে যায়। এই বিষয়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ বিধায় আপনাদেরকে দেখাইছে। সো এটা আমাদের পরীক্ষায় মনে রাখতে হবে, এই লজিকটা মনে রাখতে হবে। কিন্তু এটাও মনে রাখবেন যে ফ্লোরিন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি তড়িৎ-ঋণাত্মক মৌল। যে বিষয়টা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস কিংবা যৌগ গঠন করে, যে দুইটা গুরুত্বপূর্ণ উদাহরণ ভর্তি পরীক্ষার দরকার, এবং অনেক সময় এক্সাম্পলটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে উত্তেজিত অবস্থায় কিভাবে গঠন করে, সেটা হচ্ছে আমরা যখন মার্কারি হিলিয়াম দিয়ে যৌগ গঠন করে, তারপর টাংস্টেন হিলিয়াম দিয়ে যৌগ গঠন করে, প্ল্যাটিনাম হিলিয়াম দিয়ে যৌগ গঠন করে, তো এদেরকে যে আমরা বিভিন্ন ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ড বলা হয়। তো কয়েকটা বইতে, নতুন বইতে এই ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ডের কথা বলা হয়েছে। তো সেখানে হচ্ছে আমাদের উত্তেজিত অবস্থায় কেবল এই ধরনের যৌগগুলো দেখতে পাওয়া যায়, এবং এই ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ড গুলো মাঝে মাঝে কিছু বইতে উদাহরণ হিসেবে দিচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাসের যৌগ আমরা পেতে পারি। তো এখানে আপনারা দেখলে ওখান থেকে পেয়ে যেতে পারেন যে নিষ্ক্রিয় গ্যাস কিভাবে যৌগ গঠন করে, সেটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া। তো এরপর আরেকটা থাকে ক্ল্যাফটেড যৌগ, যেটা পরীক্ষার জন্য কিছুটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যাদের কেলা জালকের ফাঁকের মধ্যে নিষ্ক্রিয় গ্যাস মৌল আবদ্ধ অবস্থায় থাকে, এদের ক্ল্যাফটেড যৌগ বলে। আর্গন, ক্রিপ্টন, জেনন, ফিনলের সাথে ক্ল্যাফটেড যৌগ গঠিত হয়, এবং এরা কিন্তু হিলিয়াম নিয়ন করে, কারণ হচ্ছে এদের আকারগুলো মাঝামাঝি অপটিমাম সাইজ, মানে এদের আকারটা হচ্ছে অপটিমাম সাইজ। তো যার ফলে হচ্ছে আমার এটার করতে পারে, বাট এদের আকার এত ছোট বলে তারা গ্যাপ দিয়ে বেরিয়ে আসতে পারে না, যার ফলে হচ্ছে বেরিয়ে আসতে পারে ইজিলি, যার ফলে হচ্ছে সুস্থিত কম্পাউন্ড যৌগ তৈরি হয় না। তো আবার ক্ল্যাফটেড যৌগ কিন্তু কোনো বিশুদ্ধ রাসায়নিক যৌগ নয়, এটা মাথায় রাখতে হবে। খুব সুন্দর এক্সাম্পল হচ্ছে এটা, ক্ল্যাফটেড যৌগ মাঝখানে আছে, যদি এটা খুব ছোট হয় তখন তারা গঠন করবে না, কারণ তারা হচ্ছে গ্যাপ হতে বেরিয়ে চলে আসবে। কিন্তু যদি মাঝামাঝি বা অপটিমাম সাইজের হয়, তাহলে এইভাবে তারা একটা ক্ল্যাফটেড যৌগ করবে, কিন্তু এটা কোনো বিশুদ্ধ কেমিক্যাল কম্পাউন্ড নয়, নট পিওর কেমিক্যাল কম্পাউন্ড। এই বিষয়টা গুরুত্বপূর্ণ। সো এখানে আমরা এখন ডি ব্লক মৌল নিয়ে কথা বলবো, যে এস ব্লক, পি ব্লক মৌল। অনেক কথা বলি ডি ব্লক মৌলকে, যারা হচ্ছে সর্বোচ্চ দুটি স্তরের ইলেকট্রন বিন্যাস হচ্ছে n-1 d1 to 10 ns1 to 2 এটা হতে পারে, এবং যেটা হচ্ছে ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিক পূরণ থাকে তাকে অবস্থান মৌল বলে। তার মানে সকল অবস্থান্তর মৌলে ডি ব্লক মৌল, সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। ব্যাপারটা গুরুত্বপূর্ণ বিধায় আপনাকে দেখাচ্ছি। এবং এই শ্রুতি আমরা যদি দেখি আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাস দেখি, এখানে অবস্থান্তর মৌল, কারণ সেটা সব আয়রনের সুস্থিত ইলেকট্রন বিন্যাস করতে, মানে একটা মানে আয়নিক বিন্যাস করতে, যেটা হচ্ছে এটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আংশিক পূর্ণ ডি অরবিটাল, এটা কি আংশিক পূর্ণ, রাইট? তো এখান থেকে আমরা বলতে পারছি যে আয়রন 2+ হচ্ছে একটা অবস্থান্তর মৌল। তখন আমি যদি বলি জিঙ্ক 2+ এর ক্ষেত্রে এটা হবে কি হবে না, ওখানে অনেক কোশ্চেন থাকে, সেটা আমরা দেখবো। তো এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে যদি ডি ব্লক মৌলের দ্বারা পূর্ণ থাকে অথবা ফাঁকা থাকলে সেটা পরবর্তী জারণ অবস্থা প্রদর্শন করতে পারে না, ফলে মোটে ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল হয় না। যেমন জিঙ্কের সুস্থিতে জিঙ্ক প্লাস অ্যামোনিয়াম 3 অরবিটাল পূর্ণ বিধায় জিঙ্ক অবস্থান্তর মৌল নয়।
এবার জিঙ্ক 2 যদি দেখি এটা হয় 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 তো হয় না, লাস্টে 3d10 হয়, মানে 4s2 থেকে ইলেকট্রন যায়। ইলেকট্রন ছাড়া সবচেয়ে বাইরেরটা দেখা পাওয়া গেছে। সো এটা অবভিয়াসলি দ্বিপক মৌল, কিন্তু এটা অবস্থান মৌল না, কারণ অবস্থান মৌল মৌল হচ্ছে দেখাবে না। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ। সো এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করবো, যে কি কি পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আমরা এখানে কাজ করে থাকি। তো পর্যায়বৃত্ত ধর্ম কি কি আছে? পারমাণবিক ও আয়নিক ব্যস্ততা থাকে, আয়নিকরণ শক্তি থাকে। আমরা আকার দিয়ে আমরা ব্যস্ততাটা বুঝবো। ইলেকট্রন আসক্তি খুব ডিটেইল বর্ণনা করছি দুটাই। তড়িৎ ঋণাত্মকতা আমরা বলছি কি, সেটা নিয়ে আমরা পরের লেকচারে আলোচনা করবো অনেক বেশি তড়িৎ ঋণাত্মকতা নিয়ে। এই লেকচারে অতটা তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আলোচনা করবো না, পরের লেকচারে অনেক বেশি আলোচনা করবো। এবং আরেকটা হলো যোজ্যতা, এবং সর্বশেষ হলো ভৌত ধর্মাবলী, বলনাঙ্ক, ঘনত্ব, পরিবাহিতা কেমন হবে বিভিন্ন ক্ষেত্রে, রাইট? তো এটা খুব ক্লিয়ার এক্সাম্পল যে পর্যায় সারণীতে একই পর্যায়ে বরাবর বাম হাতে ডান দিকে গেলে কি হবে, আর পর্যায় সারণীতে যদি আমি বাম হাতে ডানে যাই, সো কে বাড়বে? যদি গ্রিন সিগন্যাল দিয়ে বাড়া বসাই কে বাড়বে? ফার্স্ট অফ অল আয়নীকরণ বিভব কিন্তু বেড়ে যাবে। এটা খুব সিম্পল বিষয় যে আমরা যদি পর্যায় বাম থেকে ডানে যাই, আকার কমে যাচ্ছে। কেন আয়নীকরণ বিভব কেন বাড়বে একটু চিন্তা করে দেখেন। কারণ তার আকার কিন্তু কি হচ্ছে, এখানে কমে যাচ্ছে। নর্মালি এক্সেপশন বাদে আকার কমলে কি করে? আমরা জানি আয়নীকরণ বিভব বাড়বে। তো যেহেতু তার আকার কমতেছে বাম থেকে ডানে গেলে, তাহলে আমার আয়নীকরণ বিভব বেড়ে যাচ্ছে। কেন বাম থেকে গেলে আকার কেন কমে? সোজা বাংলায় একটু খুবই সিম্পল ওয়ে, সেটা হচ্ছে যেহেতু তার শেল সংখ্যা একই থাকতেছে, আমরা জানি বা তাদের ধরা যাক আমি যদি কম্পেয়ার করি সোডিয়াম আর ম্যাগনেসিয়াম, দুটারই কিন্তু তিনটা বহিস্থ শক্তি, মানে একটা তিনটা শক্তি স্তর আছে, কিন্তু তার ইলেকট্রন আছে 11টা, প্রোটন আছে 11টা, ইলেকট্রন 12টা, ইলেকট্রন 12টা। তো এখানে তার নেট চার্জটা এত বেশি হওয়ার কারণে এটা ছোট হয়ে যায়, ইলেকট্রন মানে তার আকারটা তুলনামূলক ছোট হয়ে যায় অতিরিক্ত আকর্ষণের কারণে, তার ফলে নিউক্লিয়াসের দিকে অতিরিক্ত আকর্ষিত থাকে, টোটাল আকারটা কমে যায়। তাই পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে আকার কমে যায়, সেই ব্যাপারটা গুরুত্বপূর্ণ। তো এই জন্য যেটা আকার কমে যাচ্ছে, তাই যত বাম থেকে ডানে যাবো আমরা আয়নীকরণ বিভব কি হবে? বাড়বে। আমার পারমাণবিক সংখ্যা অবভিয়াসলি কি, বাম থেকে ডানে গেলে অবভিয়াসলি বাড়বে, এটা তো খুবই সিম্পল। তারপর কি, আমার পারমাণবিক ভর অবভিয়াসলি যত বাম থেকে ডানে যাবো, কারণ তার সিরিয়াল তো বাড়ছে, রাইট? সো একই গ্রুপে একই পর্যায়ে আছে, কিন্তু বাম থেকে ডানে গেলে যত যাবো তত পারমাণবিক ভর বাড়বে। তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যত উপরে আছে সে সবচাইতে তড়িৎ ঋণাত্মক, যত ডানে আছে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক। তাই বলা হয় ক্লোরিন হচ্ছে সবচাইতে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, মানে ক্লোরিন ইজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ। তো এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিধায় আপনাকে বললাম। তো এরপর হচ্ছে ইলেকট্রন আসক্তি। নর্মালি বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে, বাট এক্সেপশন বাদে, তখন তার ইলেকট্রন বিন্যাস নিয়ে কাজ করতে হবে। এবং যোজ্যতা অবভিয়াসলি বাম থেকে ডানে গেলে বাড়বেই, এবং নিউক্লিয়াসের ঋণাত্মক চার্জও কিন্তু যত বাম থেকে ডানে যাবে তত সে বাড়তে থাকে। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এবং আমার অধাতব ধর্মটা বাড়ে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুমি যত পর্যায় সারণীতে যত বাম থেকে ডানে যাবো তত অধাতব ধর্ম বাড়বে। মানে আমার যত পর্যায় সারণীতে যে মৌলগুলো বাম দিকে আছে সেগুলো হচ্ছে বেশিরভাগ ধাতব ধর্ম বৈশিষ্ট্য, যেগুলো ডান দিকে আছে সেগুলো হচ্ছে অধাতব ধর্ম বৈশিষ্ট্য। এই বিষয়টা গুরুত্বপূর্ণ বিধায় আমি এটা আপনাদের কাছে মেনশন করলাম। ওকে, এবার কারা কমবে? অবভিয়াসলি যত বাম থেকে ডানে যাবে তত ধাতব ধর্ম কমবে, তার পারমাণবিক ব্যাসার্ধ কমবে। অবভিয়াসলি আমরা এক্সপ্লেইন করলাম সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের দিক থেকে। তার অক্সাইড সময়ের স্থিতিশীলতা কমে যাবে, কারণ যত দেখা যায় এটা আসলে ন্যাচারালি অকারিং করে, এটা যখন দেখাচ্ছে বড় কথা হচ্ছে তার স্থিতিশীলতাটা কমে যায়, কারণ সহজে বিক্রিয়া করে। তো দেখা যায় যে যত ডান দিকে যাব তত তার অক্সাইডের স্থিতিশীলতা কমবে। সো আপনাকে যদি বলা হয় যে P2O5 আর SO2, তখন দেখা যাবে যে P2O5 এর তুলনায় আসলে সালফার ডাইঅক্সাইডের স্থিতিশীলতা বেশি থাকে তুলনামূলক। বাট এটা কেন হয়? কারণ হচ্ছে মানে উল্টাটা বলছি যে P2O5 স্থিতিশীলতা বেশি হবে আর SO2 স্থিতিশীলতা কম হবে। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে আপনাকে দেখতে হবে কোনটা কমে বা কোনটা বাড়ে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে, বাম থেকে ডানে তার অক্সাইড স্থিতিশীলতা কমবে।
আর গঠন তাপও কমতে থাকবে, কারণ কারণ এই ক্ষেত্রে যত বাম থেকে টেনে যাবো তাকে গঠন করতে আমার কম তাপ লাগবে, এটা আরো স্বতঃস্ফূর্তভাবে করবে। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে উপর থেকে নিচে নামলে কি করবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিধায় ওটা বলছি। সো প্রথমত কি বাড়বে, অবভিয়াসলি তার তড়িৎ ধনাত্মকতা বাড়বে। তড়িৎ ঋণাত্মকতার উল্টাটা হচ্ছে তড়িৎ ধনাত্মকতা। তবে যত উপর থেকে নিচে নামবে তত বেশি তড়িৎ ধনাত্মক, তার পারমাণবিক সংখ্যা অবভিয়াসলি বাড়বে। এটা আমাদের খুবই কমন সেন্স দিয়ে বুঝতেছি, কারণ যত উপর থেকে নিচে নামবে তার পর্যায় বাড়বে, পর্যায় বাড়বে মানে কি পারমাণবিক সংখ্যা বাড়বে। তারপর হচ্ছে তার পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে, খুবই সিম্পল, কারণ যত পর্যায়ে বাড়বে তার শেল বাড়বে, শেল বাড়লে তার মানে তার শক্তিস্তর বাড়লে তার পারমাণবিক ব্যাসার্ধ অবশ্যই বাড়বে। আর তার ধাতব ধর্ম বাড়বে, তার তড়িৎ ধনাত্মক বাড়তেছে, এবং তার পারমাণবিক ভর বাড়বে। কে কমবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যে ফার্স্ট অফ অল তার ইলেকট্রন আসক্তি কমবে। কেন কমবে তার ব্যাখ্যা আমি দিচ্ছি। আর এরপর হচ্ছে তার তড়িৎ ঋণাত্মকতা কমবে এবং আয়নীকরণ বিভব কমবে, ব্যাখ্যা দিছি। এবং অধাতব ধর্ম কমতে থাকবে যত উপর থেকে নিচে নামবে, মানে সবচেয়ে উপরে যে আছে সে বেশি ধাতব, তবে নিচে যে আছে সে সবচেয়ে কম ধাতব। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, পদার্থের বিভিন্ন ধর্ম কোনটা কিভাবে হয়। এই চার্টগুলো যেভাবে দেখাচ্ছি এটা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের এই বিষয়টা আত্মস্থ রাখতে হবে পরীক্ষায় বিভিন্ন এমসিকিউ জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বন্ধন ক্রম নিয়ে কথা বলবো, মলিকুলার অরবিটাল থিওরি থেকে বন্ধন ক্রম আসছে। আপনি ইন্টারমিডিয়েটে অল্প আছে। বন্ড অর্ডার বা বন্ধন ক্রমের ফর্মুলা হচ্ছে বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টিবন্ডিং ইলেকট্রন ডিভাইড বাই 2। এখন কথা হচ্ছে বন্ধন ক্রম বা বন্ড অর্ডারের তাৎপর্য কি, যেটা বোঝায় যত বেশি বন্ধন ক্রম হয় মানে যতগুলো স্টেবল বন্ড তৈরি করা পসিবল প্রবাবিলিস্টিকলি বা প্রবাবিলিটি ওয়াইজ, যে আপনার যতটা স্থিতিশীল কম্পাউন্ড তৈরি করা সম্ভব সেটা হচ্ছে বন্ড অর্ডার দ্বারা বোঝায়। যদি হয় কখনো পূর্ণ সংখ্যা হয় কখনো ভগ্নাংশ হয়। ভগ্নাংশ বলতে বোঝায় যে মানে এখানে আসলে স্থিতিশীল একটা বন্ড হওয়া কিন্তু খুব একটা স্টেবল হবে না বা স্থিতিশীল না। আবার নাইট্রোজেনকে বলা হয় পৃথিবীর অন্যতম মোস্ট স্টেবল, মানে নাইট্রোজেন সহজে কারোর সাথে বিক্রিয়া করে না। তো নাইট্রোজেনের বন্ড অর্ডার দেখতে গেলে তার মলিকুলে চিন্তা করতে হবে, রাইট? তো মলিকুলার অরবিটাল থিওরির মতো নাইট্রোজেন একটা 1s2 2s2 2p3, এটার বন্ড অর্ডার আমরা দেখি প্রায় সময় 3, কারণ তার মধ্যে ত্রিবন্ধন বিদ্যমান। তার সবচেয়ে মানে তার ত্রিবন্ধনটা হচ্ছে তার সবচাইতে মানে স্থিতিশীল একটা স্ট্রাকচার। তো এই ক্ষেত্রে কিভাবে ঘটে এটা একটু বোঝার বিষয়। সো অবভিয়াসলি আমি তার সর্ববিস্তার শক্তিস্তর ইলেকট্রন নিয়ে চিন্তা করি। তো এখানে দুইটা আছে, রাইট? তো দুইটা নাইট্রোজেনের জন্য প্রথমে 2s2 একটা নাইট্রোজেনের জন্য, একটা নাইট্রোজেন এটা, আরেকটার জন্য p3 আমি যদি চিন্তা করি যে এখানের মধ্যে অবভিয়াসলি বন্ডিং আর অ্যান্টিবন্ডিং এ ভাগ হয়েছে, এখানে দুইটা এখানে আছে কয়টা, 6টা। তো অবভিয়াসলি এখানে তার জায়গা আছে কয়টা, এখানে জায়গা আছে তার 12টা থাকার জন্য, কিন্তু তার 6টাই রয়ে গেছে বন্ডিং এ, অ্যান্টিবন্ডিং এ কেউ যাচ্ছে না। তো এখানে তার টোটাল নাম্বার অফ কি হচ্ছে, তার বন্ডিং কত হচ্ছে, টোটাল নাম্বার বন্ডিং হচ্ছে 2 যোগ 6 যোগ 2 8, রাইট? 2 4 6 8 মাইনাস হচ্ছে 2 ডিভাইডেড বাই কত, পূর্ণ সংখ্যা কত 2, মানে এখানে কয় পারমাণবিক, এবং আমরা দেখতে পাচ্ছি যে 6/2 বা 3। সো আমার তার বন্ধন ক্রম বের করাটা অনেক সিম্পল একটা বিষয় এবং খুবই সহজে আমরা বের করে ফেলছি। এটা হচ্ছে তার যতটুকু স্থিতিশীল বন্ধন গঠন করা সম্ভব, এবং 3 দ্বারা খুবই স্ট্রং একটা নাম্বার বোঝায়, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এরপরে হচ্ছে আর কিছু জটিল কিছু ব্যাপার আছে, যেগুলো হচ্ছে কিছু কম্পাউন্ডগুলোর বন্ধন ক্রম বের করা একটু জটিল। যেমন আমরা যদি দ্বিপারমাণবিক অণুর বন্ধন ক্রম বের করতে চাই, যেমন ধরা যায় কার্বন মনোক্সাইড, ওইটার বের করার একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা ফলো করলেই হবে যে 8 মাইনাস একটা, আমি যদি ধরা গেছে দুইটা মৌল মিলে একটা যৌগ, দ্বিপারমাণবিক যৌগ তৈরি করছে, রাইট? সো একটাকে যদি এ ধরি আর একটাকে আমি বি ধরছি, কার্বনের সর্ববিস্তার শক্তিস্তরে কয়টা ইলেকট্রন আছে, 6টা, রাইট? সো তার ব্যালেন্স ছিল 6টা ইলেকট্রন, তাই এখানে 6 দিয়ে বিয়োগ। অক্সিজেনের সর্ববিস্তার শক্তিস্তরে কয়টা ইলেকট্রন আছে, সরি ভুল বলছি, কার্বনের সর্ববিস্তার শক্তি এটা হচ্ছে 6টা, হচ্ছে আমার 6 হচ্ছে অক্সিজেন আর 4 হচ্ছে আমার কার্বন। সো এখানের মধ্যে আমার এটার ক্ষেত্রে হচ্ছে আমার এ হচ্ছে অক্সিজেন আর বি হচ্ছে কার্বন। সো অক্সিজেনের সর্ববিস্তার শক্তিস্তরে কয়টা ইলেকট্রন, 6টা, আর কার্বনের ক্ষেত্রে কয়টা ইলেকট্রন, 4টা। আগে পরে দিলেও একই জিনিস আসতে রেজাল্ট,
আলটিমেটলি আমি যে যোগটা পাইছি, যে রেজাল্টটা পাইছি 3, তার মানে কার্বন মনে হচ্ছে অনেক স্থিতিশীল এবং তার বন্ড অর্ডার বা বন্ধন ক্রম হচ্ছে 3। সো তার প্রবাবিলিস্টিক্যালি তার খুব ভালো স্থিতিশীল বন্ধন করা খুবই পসিবল, তো পসিবিলিটি অনেক ভালো। সায়ানাইড এবং HCl এর ক্ষেত্রে দেখবো, সায়ানাইডের ক্ষেত্রে সেটা নেগেটিভ চার্জ, আর এর ক্ষেত্রে ব্যাপার যেটা হচ্ছে আমরা এখানে যদি মাইনাস আনি তাহলে এখানে নেট চার্জটা বসাবো, রাইট? সো এই বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে আমি কোনটা দিয়ে কোনটা বসাচ্ছি। তো এখানে আমরা দেখি 4 মানে ঘুরে ফিরে এটাকে আমি -1ই করতেছি, রাইট? মানে এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য যেটা বলছে 4 যোগ 3 7 -6। সো এখানে আমি যেটা বসাবো সেটা হচ্ছে আসলে তার নেট বা অ্যাবসলিউট ভ্যালু। সো এটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ? মানে এখানে আপনার 4 ইয়াটা দেওয়ার দরকার নেই। ওকে, সো মাইনাস একবার আছে মানে ওটাই আছে। সো কেউ কেউ কোনো উপায় যেটা প্লাস বাই -1 দেয়, কেউ কেউ মাইনাস বাই +1 দেয়, বাট এটা অ্যাবসলিউট ভ্যালু দিয়ে মনে রাখলেই ভালো, রাইট? কেউ কেউ অ্যাবসলিউট ভ্যালু দিয়ে মনে রাখে, বাট ঘুরে ফিরে তো বুঝছেন। ধরেন আপনি দুইটা ক্ষেত্রে পজিটিভ নিচ্ছেন, নেগেটিভ চার্জ তো মাইনাসই, তো এটার আগে যদি প্লাস থাকে প্লাসে মাইনাসে মাইনাস হয়, তো এটা আসলে ব্যাপার। বাট এটা দিয়ে ফলো করলে আর যদি ভিতরে অ্যাবসলিউট ভ্যালু বসাই দেন তাহলে হচ্ছে আপনি আসল ভ্যালুটাও পেয়ে যাবেন। সো একই জিনিস HCl এর ক্ষেত্রেও খুব সিম্পল ভাবে আপনি এটা পাচ্ছেন। এটা এইরকম হবে, যোগ হবে, গুণ না। এটা একটু ক্লিয়ারলি লিখি যে 8 - 7 4কে যদি আমি ধরি, আর +2 - 1, রাইট? সো 1 + 1 2 + 0 ডিভাইড বাই 2 ইকুয়ালস টু আসতেছে 1। এটা মাল্টিপ্লাই না প্লাস হবে। আর যদি বর্ণ 3 উপর হয় তাহলে 3 থেকে বিয়োগ করতে হবে। এটা হচ্ছে আমার দ্বিপারমাণবিক অণুর ক্ষেত্রে বন্ধন ক্রমের নিয়ম। আর লৌহ পারমাণবিক অণুর ক্ষেত্রে যেটা হচ্ছে যতটা বন্ধন আছে ঠিক সেটাই তাদের বন্ধন ক্রম, এটা তো সবচেয়ে স্থিতিশীল এতগুলো স্থিতিশীল বন্ধন হিসেবে তৈরি করতে পারবে। আর রেজোন্যান্স থাকলে ব্যাপারটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, একটু কমপ্লিকেটেড এবং অনেক অনেক ডিফারেন্ট হয়ে যায়। সো ধরা যাক আমার যদি রেজোন্যান্স আছে তখন কি হবে, ধরা যাক এই ক্ষেত্রে আমার এইটা দুইটা জায়গায় বিস্তৃত এবং এখানে তার আসলে আলটিমেটলি বন্ড আছে কয়টা, এইটার এটার মধ্যে যদি কম্পেয়ার করি, একটা আর দুইটা, মানে সে কিন্তু একসাথে দুইটা বন্ড পাচ্ছে না, সে একসাথে 3টা পাচ্ছে। তার মধ্যে আছে তার বন্ড অর্ডার হচ্ছে 1.5 যদি আমি কম্পেয়ার করি, মানে একটা দুইটা বন্ধন একটা বন্ধন দুইটা মৌল আলটিমেটলি 1.5। কিন্তু যদি আমার এই ক্ষেত্রে হয়, এই ক্ষেত্রে কিন্তু একইভাবে আমি যদি দুইটার ক্ষেত্রে গ্রহণ করি, তার আলটিমেটলি বন্ড দুইটা একটা মৌল কনসার্নিং দুইটা এবং আলটিমেটলি তার 1.5 হচ্ছে তার স্টেবল বন্ড। কিন্তু সংকর কাঠামো গঠন করতে গেলে একটু ডিফারেন্ট হয়, কারণ এখানে রেজোন্যান্সটা বিস্তার করছে 3টা জায়গায়, এর আগে রেজোন্যান্স বিস্তার করছে 2টা জায়গায় কেবল, মানে 3 জায়গায় দূরে বিস্তার করে নাই, তাই আমি এখানে 2 দিয়ে ভাগ দিছি। কিন্তু এখানে ক্ষেত্রে যেটা ঘটছে, রেজোন্যান্সে যেটা 3টা জায়গা দূরে বিস্তার করছে, তার নিচে হচ্ছে আমার কনসার্নিং জায়গা হচ্ছে 3টা এবং তার মোট বন্ড কত, 2টা একটা একটা 4টা। সো উপরে যে টোটাল কনসার্নিং বন্ড, নিচে হচ্ছে কয় জায়গা জুড়ে সেটা বিস্তৃত এবং আলটিমেটলি রেজাল্টটা পাইছি 1.23। সো বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, এটা আমি অনেক সিম্পলিফাইড ওয়েতে বললাম, আসলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আসলে এটা আসলে যে তথ্যীয় জ্ঞানটা দরকার এটা আসলে বোঝানোটা অনেক ডিফিকাল্ট আমাদের এই অ্যাডমিশন টাইমে, বাট পরীক্ষার জন্য কয়েকটা টুকটাক খুচরা জায়গায় পরীক্ষায় আনসার করার জন্য গুরুত্বপূর্ণ বিধায় এটা আমি দেখানোর চেষ্টা করেছি। আমরা এখন জটিল যৌগের কিছু ম্যাগনেটিজম নিয়ে কাজ করব। আয়রনকে আমরা বলি যে মূলত মানে দুনিয়ার অনেক পুরনো একটা ম্যাগনেটিক বস্তু হচ্ছে আয়রন, রাইট? মানে আমরা লোহাকে প্রায় সময় অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বলি, যেটা কেন কোনটা জরুরি। কিন্তু আমাদের আসলে ম্যাগনেটিক বৈশিষ্ট্য আসলে 3টা আছে, প্যারা, ফেরো আর ডায়া। তো এটা নিয়ে বিস্তর আলোচনা তো আপনারা করছেনই, অনেক ক্ষেত্রে ছিল, কিন্তু এখানে আসলে তাদের ম্যাগনেটিজমের রুটটা কি এটা অনেক সময় অনেক ইন্টারমিডিয়েট ক্লিয়ার থাকে না বলে আপনাদের দেখানোর চেষ্টা করছি, একটু মন দিয়ে দেখার চেষ্টা করেন। তো এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্যারা হচ্ছে যেটা নর্মালি ধরা যাক যদি আমার ডি অরবিটালে আছে, রাইট? সো ডি অরবিটালে 5টা অরবিটাল আছে, সো যদি আমার একটা বা 2টা থাকে তখন আমার একদিকে নেট একটা ম্যাগনেটিজম কাজ করে, রাইট? কারণ ইলেকট্রন স্পিন থাকে, তো তখন আমরা প্যারাম্যাগনেটিজম পেয়ে যাই। কিন্তু কেবল আমরা আয়রন, কোবাল্ট এবং নিকেল এই 3টা স্পেশালের ক্ষেত্রে
আমরা এটাকে বলবো ফেরোম্যাগনেটিজম। খালি এই তিনটার ক্ষেত্রে আমরা স্পেশালি নামকরণ করবো ফেরোম্যাগনেটিজম, কারণ তাদের মোটামুটি অনেক বেশি থাকে প্যারার তুলনায়। আর ডায়া হচ্ছে উল্টা, ডায়া হচ্ছে অপোজিট, রাইট? মানে মানে সে যে দিকে ফিল্ড দেওয়া তারা উল্টা দিকে সে দিবে। এবং এই ক্ষেত্রে হচ্ছে ডায়ার ক্ষেত্রে হচ্ছে পেয়ার্ড ইলেকট্রন থাকে, রাইট? সো যদি যুগ্ম ইলেকট্রন থাকে সবগুলো মোটামুটি ডায়া হয়। প্যারা হচ্ছে যখন একটা বা দুটা অযুগ্ম ইলেকট্রন থাকে। ফেরো হচ্ছে আয়রন কোবাল্ট নিকেলের ক্ষেত্রে ফেরো। এটা হচ্ছে বেসিক বিষয়। আর আয়রনের ক্ষেত্রে দেখতেছি আমার তার 6টা ইলেকট্রন আছে, তার মানে তার এখানে মোট 4টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। সো এটা কিন্তু খুব ইজিলি বুঝে যাচ্ছে যে তার আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা এতটা বেশি, তা খুব ভালো লেভেলের আমার নেট কিন্তু ভালো লেভেলের ম্যাগনেটিক ফিল্ড আমরা দেখতে পাবো এখানে। সো লোহা প্যারাম্যাগনেটিক, আয়রন ডায়াম্যাগনেট হয় যখন হেক্সা যৌগ গঠন করে, এবং যখন টেট্রা যৌগ গঠন করে তখন প্যারা। এখন দেখা যাচ্ছে লোহা নরমালি প্যারাম্যাগনেটিক হয়, তাকে আবার আমরা নাম দিই ফেরোম্যাগনেটিক। কিছু স্পেশাল কেস আছে যখন যে আয়ন হিসেবে থাকে, কিন্তু যখন সে হেক্সা যৌগ গঠন করে তখন হচ্ছে তার আলটিমেটলি লিগ্যান্ডে ইলেকট্রন গ্রহণ করার পর তার সবগুলো ইলেকট্রন জোড় হয়ে যায়, রাইট? সো যখন দেখা যায় যে তার এখানে খালি জায়গাগুলোতেও আমার লিগ্যান্ডে ইলেকট্রন গুলো গিয়ে তাকে যুগ্ম জোড় তৈরি করতেছে, তার আলটিমেটলি তার ওখানে কোনো ইলেকট্রন মানে অযুগ্ম ইলেকট্রন জোড় থাকে না, সবগুলো হচ্ছে যুগ্ম হয়ে যায়। যুগ্ম হয়ে যাওয়ার ফলে যেটা ঘটে সেটা হচ্ছে আমার ওখানে ডায়াম্যাগনেটিজম হয়ে যায়, কারণ ওখানে কোনো নেট ইলেকট্রিক ফিল্ড নাই, যার ফলে হচ্ছে হেক্সা যৌগের ক্ষেত্রে আমার তার ডায়াম্যাগনেটিক হয়ে যায়, আর টেট্রা যৌগের ক্ষেত্রে প্যারা থাকে, কারণ ওখানে তাও একটা বা দুটা খালি জায়গা থাকে। তো এই জিনিসটা গুরুত্বপূর্ণ বিধায় যে আমার মনে রাখতে হবে আয়রন যখন হেক্সা যৌগ গঠন করে তখন ডায়া, আর যখন টেট্রা যৌগ গঠন করে তখন প্যারা। এই বিষয়টা গুরুত্বপূর্ণ এবং আপনাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করে দেখানো দরকার, বোধহয় আমি একটু আরেকটু টাইম নিয়ে ব্যাখ্যা করছি। যেমন আমরা FeCN6 এর ক্ষেত্রে কি হয় যে আমি যদি আয়রনের একদম নর্মাল অবস্থা দেখছিলাম যে তার 3D 6টা, এটা একদম তার একদম ফেরোম্যাগনেটিক দেখায়, তখন তার সরি এটা ভুল হচ্ছে, আমি ক্লিয়ার করে লিখি। আমরা এই অংশটা একটু অনেকের কনফিউশন থাকে, কনফিউশনের জায়গাটা একটু ক্লিয়ার করে দিই। দেখেন এখানেই আমার ওকে। সো এইখানে আমার যদি নরমালি হয়, নরমালি যদি দেখতে নরমালি আমরা দেখতে পাই 4s2 থাকে, রাইট? যখন আয়রন 2+ হয়, যখন আয়ন গঠন করে তখন খুব সিম্পল ভাবে ওই দুটো ইলেকট্রন চলে যায়, রাইট? সো এখানে আমার আলটিমেটলি এভাবে আমার খালি থাকে। এটা হচ্ছে আমার 4s, এটা 3d, আর এটা হচ্ছে আমার 4p, রাইট? 4p তিনটা খালি থাকে। সো এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যদি আমার D2sp3 হাইব্রিডাইজেশন যখন ঘটে, যেমন CN6 4- এর ক্ষেত্রে, তখন আমরা পরের লেকচারে যখন হাইব্রিডাইজেশন নিয়ে পড়বো তখন আরো ক্লিয়ারলি দেখবো। বাট তখন হচ্ছে এখানে প্রেসার করে হচ্ছে সবগুলো 6টাই এখানে চলে আসে একসাথে, এবং এখানে এই দুইটা জায়গা খালি হয়, এবং এটাও খালি হয়, এবং এটাও খালি হয়, এবং আলটিমেটলি এটাও পূরণ হয়। এখানে লিগ্যান্ড আমার আলটিমেটলি আমার এই 3 4 5 6 এই 6 জায়গায় সেই ইলেকট্রন দিবে, এবং আলটিমেটলি এখানে লিগ্যান্ডের ইলেকট্রন আসার পরেও কিন্তু আমার এই জায়গাটা পূর্ণ হয়ে যায়। আলটিমেটলি তার এখানে সবগুলো ইলেকট্রনগুলো কিন্তু আলটিমেটলি পূর্ণ হয়ে যাচ্ছে। তো সবগুলো জোর থাকার ফলে যেটা হচ্ছে যে আমার আলটিমেটলি এখানে কিন্তু কি হচ্ছে, এখানে হচ্ছে আমার ডায়াম্যাগনেটিক হবে, কারণ এখানে সবগুলো জোর ইলেকট্রন, কোনো অযুগ্ম ইলেকট্রন নাই। একইভাবে সে অনেক জটিল যৌগ করতে গেলে যদি কোথাও অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে প্রথমে বুঝতে পারবো যে ওখানের মধ্যে আমার কি, ওইটা হচ্ছে আমার প্যারা। আর নর্মাল অবস্থায় সে ফেরো থাকে। তো একদম নর্মাল অবস্থায় আয়রন কোবাল্ট আর নিকেলকে আমরা ফেরো বলবো, অন্যান্য সব ক্ষেত্রে অযুগ্ম থাকলে তাকে আমি প্যারা। তো এটা হচ্ছে আমার মূল বেসিক। সো এখানে ব্যাপারটার বিষয় যে প্যারামেডিক অর্ডারিং হচ্ছে অযুগ্ম ইলেকট্রন থাকলে যে আমার একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় একদিকে, যার ফলে হচ্ছে আমার একটা ম্যাগনেটিক ফিল্ড আমরা একটা
চৌম্বক ক্ষেত্র দিলে বা সে ওভাবে আচরণ করে বা তার চৌম্বক ধর্ম প্রদর্শন করে। তো ওই বিষয়টা গুরুত্বপূর্ণ, এটা প্যারামেডিক অর্ডারিং দিয়ে ব্যাখ্যা করা হয়ে থাকে। তো আশা করি আপনারা এটা বুঝছেন। এবার আস্তে আস্তে আমাদের অবস্থান্তর মৌল জোট মানে আমার রঙিন আয়ন গঠন করে কেমনে। তো আপনার প্রায় সময় বিভিন্ন পরীক্ষা করেন, টেস্ট করতে গেলে দেখবেন যে ম্যাঙ্গানিজ আয়নের একটা সুন্দর কারণ থাকে, ক্রোমিয়ামের সবুজ বর্ণ থাকে, নিকেলে সবুজ থাকে, তারপর ক্রোমের স্পেশাল ইয়েলো কালার থাকে। তো ট্রানজিশন এলিমেন্ট বা অবস্থান্তর মৌলগুলোর খুব সুন্দর সুন্দর কিছু বর্ণ থাকে। কেন তাদের অবস্থান্তর মৌলগুলো কেন রঙিন যৌগ গঠন করে, এটা একটা প্রশ্ন থাকে। তো প্রশ্নটা হচ্ছে তাদের এই ডিজেনারেট নন ডিজেনারেট অরবিটাল তৈরি করার ব্যাপারে জিনিসটা আসলে এখানে ঘটে। তো এটা একটু আপনারা একটু কেয়ারফুলি রাখার চেষ্টা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো ডিজেনারেট অরবিটাল মানে হচ্ছে যদি তাদের সবার শক্তি সমান থাকে, মানে ম্যাথমেটিক্যালি প্রায় সময় বলে ডিজেনারেসি প্রবলেম বলা যায়, একই প্রবলেম যদি অনেকগুলি সলিউশন থাকে, মানে সবাই যদি একই অবস্থায় এক্সিস্ট করে, এটা হচ্ছে ডিজেনারেট অরবিটাল। আর যদি তারা কোনো ইলেকট্রিক ফিল্ড বা কোনো ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার ফলে তাদের যদি শক্তি অনুসারে উচ্চ এবং নিচু স্তরে ভাগ হয়ে যায়, এদেরকে তখন আমরা বলবো নন ডিজেনারেট অরবিটালস। কি বলবো? নন ডিজেনারেট অরবিটাল। আমরা জানি এখানে যত কিছু করবো তার মধ্যে অনেকাংশের বেসিক কিন্তু আমার বোরের মতবাদ থেকে আসছে। সো অনেকাংশে বেসিক থেকে আসছে, বোরের মতবাদ থেকে আসছে। কিভাবে আসছে? এটা হচ্ছে আপনার বোরের মতবাদ কি বলে? বোরের মতবাদ বলে যে আমার হচ্ছে নিম্ন থেকে উচ্চ শক্তিতে যেতে গেলে আমার শক্তি শোষণ করতে হয়, আবার সে যখন ফিরে আসে তখন সে শক্তি ছেড়ে দেয়। আমাদের নর্মাল যেটা ঘটে যে ধরা যাক একটা বস্তু আমি কেন কালার দেখি, এটা একটা ব্যাপার। ধরা যাক আমি একটা বস্তু এক্সটাকে আমি লাল রঙের দেখি, কেন? কারণ তার চারপাশ থেকে যখন সাদা আলো আসলো বা সূর্য যেটা 7টা কম্পোজিট কালার, সে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ একটা আলো সে শোষণ করবে, সে কিন্তু লাল না। ধরা যাক সে শোষণ করলো অন্য একটা আলো যেটার ওয়েভলেংথ ধরা যাক 700 ন্যানোমিটার, এবং ওয়েভলেংথ 700 ন্যানোমিটার ধরা যাক সে হচ্ছে ধরেন বোঝানোর জন্য বললাম একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি সে শোষণ করলো। তারপর সে উপরের দিকে গেল, গিয়ে ফিরে আসার সময় কিছু শক্তি হারিয়ে গেল, এবং সেটা আমরা দেখতে পাই কিছু অংশ মানে নিম্ন থেকে উঁচুতে গেল, ফিরে আসার সময় সে কিছু শক্তি ফেরত দিবে। এবং যে কালারটা আমি দেখবো, যে রংটা দেখবো, সেটা হচ্ছে তার কমপ্লিমেন্টারি কালার। মানে সেটা হচ্ছে সে যে আলোটা শোষণ করে, যে তরঙ্গদৈর্ঘ্য শোষণ করে, সেটা কমপ্লিমেন্টারি রংটা আমি দেখবো। সে কিন্তু মনে রাখতে হবে, ধরা যাক কোনো কিছু যদি লাল কালার হয়, সেটা কিন্তু লাল বর্ণ শোষণ করে না, তার নিশ্চয়ই যে যেটা শোষণ করে সেটা তার কমপ্লিমেন্টারি শোষণ করে। এইভাবে যখন সে উত্তেজিত অবস্থায় চলে যায় ইলেকট্রন, মানে একইভাবে হচ্ছে এখানে ইলেকট্রন গুলার যেহেতু ভাগ হয়ে যায়, যার ফলে হচ্ছে যদি আনপেয়ার ইলেকট্রন থাকে, তাহলে হচ্ছে দেখা যায় যে এখানের মধ্যে তারা আসা যাওয়া করতে পারবে, উচ্চ শক্তি নিচ্চ শক্তি আসা যাওয়া করতে পারবে, যার ফলে সে অ্যাবজর্ব করে উপর দিকে গেল, আবার ফিরে আসার সময় সে কিছু শক্তি বিকিরণ করলো, যা আমরা আলো বা কালো রং বর্ণ হিসেবে দেখি। এই জন্য হচ্ছে আমার ডি ব্লক মৌলগুলো নর্মালি হচ্ছে আমার রঙিন যৌগ গঠন করে থাকে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ বিধায় আপনাকে দেখাইছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এটা ক্রিস্টাল ফিল্ড থিওরি বলে। ক্রিস্টাল ফিল্ড করা আছে ডিজেনারেট ডি অরবিটাল হচ্ছে নন ডিজেনারেট অরবিটালে ভাগ হয়েছে। এটাকে আসলে ক্রিস্টাল ফিল্ড মতবাদ দিয়ে ব্যাখ্যা করা হয় বিভিন্ন ফিজিক্স বইতে। ওইটার বেসিক বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। তো এখন কথা হচ্ছে ডি ব্লক মৌল কেন প্রভাব হিসেবে কাজ করে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং অনেকেই এটা নিয়ে কনফিউশন থাকে। যে আমরা সবাই বলি যে প্রভাবন ধর্মটা কি, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। যে প্রভাবক যেটা হচ্ছে যার সক্রিয় শক্তিটা কমায় দেয় বা একটা শর্টকাট পথ বের করে দেয়, যার ফলে হচ্ছে তার আলটিমেটলি শক্তিটা কম থাকে। শর্টকাট পথ বের করে বা এমন একটা পথ বের করে দেয় যার ফলে হচ্ছে তাদের শক্তির পাহাড় থাকে, শক্তির সেই শক্তির পাহাড়টা যাতে কম লাগে। সো আমার ডি ব্লক মৌল কিভাবে এই শক্তির পাহাড়টা কমায় দিতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আপনাদের একটু চিন্তা করেন কেন কমে যেতে পারে। আমাদের সবগুলো ডি ব্লক মৌলের ব্যাপারটা হচ্ছে তাদের ওই যে খালি অরবিটালের ব্যাপার নিয়ে নিষেধ থাকে, যেখানে অনেকগুলো জায়গা খালি থাকে। তো আলটিমেটলি ডি ব্লক মৌল প্রভাবন ধর্মই আসলে ওটাতে ব্যাখ্যা করে। যেটা ঘটে যেটা হচ্ছে আমার নিকেল ক্যাটালিস্ট প্রায় সময় যেটা ঘটে যে এখানে গিয়ে যুক্ত হয় ডাবল বন্ডের জায়গায় যুক্ত, এটা ডাবল বন্ড হবে। নিকেল ক্যাটালিস্ট হচ্ছে যেটা ঘটে যে এখানে হচ্ছে তার মাঝখানে অ্যাডজর্পশন বা যুক্ত হওয়ার জন্য একটা জায়গা দেয়, একটা প্ল্যাটফর্ম দেয়, যার ফলে হচ্ছে তার সংযোজন বিক্রিয়াটা আরো সহজ থেকে সহজতর হয়ে যায়। সো অবস্থান্তর মৌলের ক্ষেত্রে যেটা ঘটে, তার যাতে খালি জায়গা থাকে
সে ওই খালি জায়গাটা হচ্ছে অ্যাবজর্পশন করার জন্য আইডিয়াল, অধিশোষণের জন্য আইডিয়াল, অ্যাবজর্পশনের জন্য আইডিয়াল, যার ফলে হচ্ছে ওখানের মধ্যে এভাবে আমার খুবই সহজে ব্যাপারটা ঘটে থাকে, বিক্রিয়াটা ঘটে থাকে। সো এই জন্য আমার ডি ব্লক মৌলগুলো খুব ভালো লেভেলে ক্যাটালিস্ট হয়ে থাকে। সো এরপরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে। তো আমরা এই লেকচারে হচ্ছে অত ডিটেল যাবো না, নেক্সট লেকচারে আমরা বন্ধন নিয়ে অনেক আলোচনা করবো, অনেক বেশি সংকরায়ন নিয়ে কাজ করছি বা অনেক কিছু করছি। সো এইখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এইখানে দুটো জিনিস। ফার্স্ট অফ অল আমরা বন্ধন নিয়ে পড়বো, যে আয়নিক কাকে বলে, সমযোজী কাকে বলে, এটা নিয়ে অনেক আলোচনা করবো। আমরা সংকরায়ন নিয়ে অনেক দীর্ঘ আলোচনা করবো, বাট ওটা যাওয়ার আগে হচ্ছে আমাদের এইখান থেকে আসলে কি কি বোঝার আছে পরীক্ষা আসার জন্য। তো বুয়েট কুয়েট চুয়েট রুয়েট পরীক্ষা বা আইআইটি ভর্তি পরীক্ষায় আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে সেটা হচ্ছে আপনার কনসেপশনটা ক্লিয়ার লাগে, যে কয় ধরনের বন্ধন আছে, কয়টা বন্ধন আছে, এখানে কি কি হয়, এটা কেন এই ধর্ম দেখায়, এই অবস্থান্তর ধাতু, এই অবস্থান্তর না, এটার বন্ধন ক্রম বের করো, এটার বন্ধন ক্রম এটা কেন, বা এটার বন্ধন ক্রম এত, এটার কেন এটা কম আসছে কেন বেশি আসছে, এই বিষয়টা নিয়ে আসলে মূলত আলোচনা করা থাকে। সো আপনাদের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এগুলোই হচ্ছে আপনাদের মূলত বেসিক, এবং এখান থেকে প্রশ্ন করে। সো আপনার এখান থেকে যে প্রশ্নগুলো যেটা করে সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি আর ইলেকট্রন অ্যাফিনিটি, এইখান থেকে প্রশ্ন আপনার এখানে এমসিকিউ এখানে মাস্ট করবেই। আর প্রায় সময় ক্রমটা ব্যাখ্যা করতে বলে বা বিভিন্ন পর্যাবৃত্তিক ধর্ম ব্যাখ্যা করতে বলে, কোনটা কার ভিত্তি এটা ব্যাখ্যা করতে বলে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যেটা মনে রাখতে হবে, সেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্যতিক্রমগুলো কোথায়, আয়নীকরণের শক্তির ব্যতিক্রম বা ইলেকট্রন শক্তির ব্যতিক্রমগুলো ভালো করে বুঝতে হবে। এবং আমরা হচ্ছে ডি ব্লকের রসায়নটা খুব ভালো করে বুঝতে হবে, কারণ এটা আমাদের প্রায় সময় লাগে এবং প্রশ্নগুলো প্রায় সময় বিভিন্নভাবে করে, এবং আপনাদের অনেকে এই ব্যাপারগুলো নিয়ে এইচএসসি লেভেলে কম ধারণা থাকে, তাই আপনাদের বই থেকে এবং আমার লেকচার মিলাই ভালো করে পড়ে নেবেন, তাহলে হচ্ছে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের লেকচারটা আজকে এতটুকুই। নেক্সট লেকচার আমরা সংকরায়ন নিয়ে অনেক ডিটেল পড়বো, অনেক কিছুই পড়বো, অনেক কিছু এক্সাইটিং জিনিসপত্র আমাদের জন্য ওয়েট করে আছে। বাট এখন পর্যন্ত যেটা বলবো সেটা হচ্ছে যতটুকু পড়াইছি তা আপনারা খুব ভালোভাবে আত্মস্থ করার ট্রাই করেন, এবং আত্মস্থ করার ট্রাই করতে দেখবেন যে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আপনাদের কঠিন বিষয়গুলো আস্তে আস্তে সহজ হয়ে যাবে। নেক্সট লেকচারে আপনাদের সংকরায়ন নিতে আমি আসি, এবং এখন যা দেখেন সেখানে ভর্তি পরীক্ষা অনেক প্রশ্ন আসে, আপনারা কোশ্চেন ব্যাংক সলভ করতেই পাবেন, কুইজ সলভ করতে গেলেই পাবেন। আশা করি আপনারা এই অংশটা খুব ভালো করে সলভ করছেন, এবং আশা করি ভালো করে আত্মস্থ করছেন, এবং বই পড়লে আশা করতেছি এখান থেকে আপনাদের সব ধরনের অ্যাডমিশন রিলেটেড প্রশ্ন আপনারা আনসার করতে পারবেন। সবাইকে শুভকামনা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।